ওকে, আমার যদি শুনতে পাওয়া যাচ্ছে, আপনারা যারা আছেন প্লিজ একটু মেসেজ করে আমাদের জুমের যে টেক্সট বক্স আছে সেটা একটু আমাকে জানান যে আমাদের ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, ফাইয়াজ রাব্বি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের আজকে শুরু করার আগে একটু আমার পরিচয়টা দিই। আমি ওবায়দুল ইসলাম, লুমিনাস অ্যাডমিশন কোচিং এ সিনিয়র বাংলা টিচার হিসেবে আছি। কাদের ভাই হয়তো আপনাদের রেগুলার ক্লাস করেন, আজকে উনি একটু অসুস্থ আছেন, আজকে ওনার মধ্যে আছেন। চলো, আজকে আমাদের টপিকটা হলো নদ্যবিধান এবং সত্যবিধান। খুব সম্ভবত আপনাদের উচ্চারণের একটা ক্লাস অলরেডি পেয়েছিল, তো উচ্চারণের পার্টটুকু কমপ্লিট হওয়ার কারণে আমি শুধুমাত্র আপনাদের নদ্যবিধান সত্যবিধান এবং বানানের যে টপিকটুকু আছে সেটুকু আজকে শেষ করবো, কেমন? আচ্ছা, তো নদ্যবিধান সত্যবিধান আমরা ছোটবেলা থেকে প্রায় সবই নাম শুনে এসেছি, বারবার নাম শুনেছি। তবে নদ্যবিধান সত্যবিধান কি, এই ব্যাপারটি আমাদের জেনে রাখা প্রয়োজন। নতবিধান শব্দবিধান হলো তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ও মূর্ধন্য স এই দুটি বর্ণের ব্যবহারের যে নিয়মটা, সেই নিয়মকে নতবিধান বা শব্দবিধান বলা হয়। কেমন? তার মানে এই নতবিধান এবং শব্দবিধানের যে দুটি বর্ণ আছে, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স, এই দুটি আমরা শুধুমাত্র তৎসম শব্দের বানানে দেখি, এবং তৎসম শব্দের ক্ষেত্রে এই দুটাকে ব্যবহার করার যে নিয়মগুলো সেগুলি আজকের কাছে আমরা শিখবো। তো নব্যবিধান সত্যবিধান এই দুটো টপিককে আমি একসাথে মার্চ করে দিয়েছি, কেমন? যেন আমাদেরকে আলাদা করে নব্য এবং আলাদা করে সত্য দুটো করতে না হয়, একবারে যেন আমরা পুরো ব্যাপারটা ইজিলি বুঝতে পারি। তো আমাদের প্রথম নিয়মটা হলো রি, র এবং মূর্ধন্য স, তিনটা বর্ণ। ওকে, রি, র, মূর্ধন্য স, এদের পরে এদের পরে তৎসম শব্দের বানানে সবসময় মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে। এবার আমি একটু উদাহরণে যাওয়ার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখবো। এখানে রি বলতে বোঝানো হয়েছে ডিরেক্টলি রি অথবা রিকা, যেটাকে আমরা এইভাবে চিনি। মানে যদি কোনো বর্ণে কোনো একটা বর্ণের আগে শব্দে আহ যদি আমাদের রি ডিরেক্টলি না থাকে, যদি রিকার থাকে, তাতে কোনো সমস্যা নেই, আপনি এই একই নিয়মই ফলো করতে হবে। এবং আমাদের এখানে যে রটা আছে, এই র এর মধ্যে একটা হলো রফলা। রফলা শুধু রই একটা রূপ। তার সাথে আরো একটা শিখ আছে, সেটা হলো রেফ। ওকে, তাহলে শুধু রফলা অথবা রেফ, তিনটার একটা। ওকে, তাহলে রি র স এর পরে আমরা দেখবো যে সবসময় মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয়। যেমন আমরা দেখতে পারি ঋণ, যেমন আমরা দেখতে পারি কৃষক। কিভাবে হলো? এই যে যে মূর্ধন্য স এর ঠিক ঠিক আগে সেটি আছে। ওকে, ঠিক তেমন ভাবে আমরা দেখতে পারি বৃষ্টি, হতেই পারে এই যে মূর্ধন্য স, তার আগে কি আছে? কি আছে? আমি দেখলাম বর্ষণ। দেখে তো এখানে কোন নিয়মটাতে কোনটা হয়েছে। আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে মূর্ধন্য স আছে, মূর্ধন্য ন আছে। মূর্ধন্য ষটা হয়েছে কারণ তার আগে, ঠিক ঠিক আগে এখানে একটা র আছে। আমি যদি একটু উচ্চারণের ব্যাপারটা দেখাই, বর শব্দ, না একটু ভাঙা হবে। যদি এটাকে এইভাবে উচ্চারণে লেখা যায় না, তাহলে তো সাথে লিখতে হবে, একটু ভেঙে লিখতে। ওকে, তাহলে দেখলাম যে ঠিক মূর্ধন্য ষ এর আগের বর্ণেই মুছে গেল, ঠিক মূর্ধন্য ষ এর আগের বর্ণেই একটা র আছে। তো এই র এর কারণে মূর্ধন্য স হয়েছে। আমি তো একবার লিখে দিই, ইজি হবে। এই রেফের কারণে আসলে মূর্ধন্য স হয়েছে, এবং মূর্ধন্য স এর কারণে পরের বর্ণে মূর্ধন্য ন হচ্ছে। ওকে, তাহলে একটা উদাহরণ আমাদের দুইটা নিয়মই কভার করে ফেলে। এমন আরো অনেক কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা প্রায় সময় দেখতে পারি। আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন আমি বললাম মরণ। ওকে, মূর্ধন্য ন দিলাম, কেন মূর্ধন্য ন দিয়েছি? কারণ তার আগে বর্ণে র আছে। ওকে, এমন দেখা যায় বৃষ। বৃষ মানে কি? বৃষ মানে বলদ বা ষাঁড়। আসলে ষাঁড় না, বৃষ মানে বলদই বোঝায়। তাহলে এই যে মূর্ধন্য স হয়ে আছে, মূর্ধন্য স এর আগের বর্ণে আছে রিকার। ওকে, তাহলে এই রিকারের জন্য পরের বর্ণে মূর্ধন্য স হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বর নিয়ম। আর একটু দুই নম্বর নিয়ম, কেমন? কারো কোনো কোশ্চেন থাকলে
এটা কি শুধু তৎসম শব্দের জন্য প্রযোজ্য? গ্যাস। তৎসম শব্দ ছাড়া আর কোথাও আমরা মূর্ধন্য ন বা মূর্ধন্য স পাই না। শুধুমাত্র তৎসম শব্দের বানানই প্রযোজ্য। তাহলে আরেকটা ট্রিক আছে যে যদি আমরা কোনো একটা বানানে দেখি মূর্ধন্য ন বা মূর্ধন্য স, তাহলে আমরা বুঝে নিতে পারবো এটা তৎসম শব্দ, তৎসম ভাষা থেকে এসেছে। ঠিক আছে, মাঝে মাঝে শব্দ উচ্চ জিজ্ঞেস করো, কোন একটা শব্দ মানে কোন একটা প্রশ্ন এমন করেছে যে নিচের কোনটি তৎসম শব্দ উদাহরণ, তাহলে কোন একটা শব্দ মূর্ধন্য স অথবা মূর্ধন্য ন, তাহলে পরে আমরা বুঝতে পারবো সেটা তৎসম শব্দের একটা উদাহরণ। আচ্ছা, তার সাথে আছে হলো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হলো ট বর্গীয় কোন বর্ণের সাথে, ট বর্গীয় কোন বর্গের সাথে যুক্ত হলে, মনে রাখতে হবে যে এই নিয়মটা যেটা বলছে সেটাতে অধিকাংশ ক্ষেত্রে যুক্ত হয়, এগুলো আমি নিয়মে ডিরেক্টলি বলে দিয়েছি। তো যুক্ত হলে মূর্ধন্য স বা মূর্ধন্য স বা মূর্ধন্য ন হয়। আচ্ছা, কেউ যে কিছু একটা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন আমি দেখতে পারিনি, দেখেন তো। আচ্ছা, কি প্রশ্ন করেছেন আমি দেখে নিতে পারি। ভাইয়া ক্লাসের রেকর্ডটা এবি গ্রুপে দেওয়া যাবে? চলে যাবে তো এবি গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস হ্যাঁ এবি গ্রুপে চলে যাবে, কোনো টেনশন নাই আপনাদের। ওকে, ঠিক আছে, আমি একটু হিসাব করে ফেলছি, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমি বোর্ডে চলে যাই আবার। ঠিক আছে, এবার বোধহয় দেখা যাচ্ছে। টবর্গীয় কোনো বর্ণের সাথে যুক্ত হলে তাহলে আমাদের সবসময় হয় মূর্ধন্য স হবে, না হয় মূর্ধন্য ট হবে। একটা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম ঘন্টা। ওকে, তো দেখেন মূর্ধন্য ন আমরা দিয়েছি, আমাদের নিয়মে কি বলেছি, যদি মূর্ধন্য ন বা মূর্ধন্য স এরা যদি যুক্ত হয়, কিংবা যে কোনো ন যে কোনো স সে যদি যুক্ত হয় ট বর্গের কারোর সাথে, এই যে দেখলাম আমরা ট ট নিচে থেকে ট বর্গ, তাই না, প্রথম ধ্বনি, তাহলে ট বর্গের প্রথম ধ্বনি ট এর সাথে যুক্ত হয়েছে ন, তাহলে সেই নটা কিন্তু মূর্ধন্য ন হয়ে যায়। ওকে, ঠিক একইভাবে আমরা ধরে লিখলাম কাষ্ঠ। কাষ্ঠ মানে কাঠ। ওকে, কাষ্ঠ লিখলাম। দেখেন এখানে ঠ আছে, ট ঠ, ট বর্গের দ্বিতীয় ধ্বনি হলো ঠ। ঠিক আছে, তাহলে ট বর্গের দ্বিতীয় ধ্বনি খ, ট বর্গের ধ্বনি এই জন্য ক্ষয়ের সাথে যে যুক্ত হয়েছে সে মূর্ধন্য স হয়েছে, এখানে দন্ত স বসাতে পারবো না। বুঝতে পেরেছি? ঠিক একইভাবে হয়তো আমি লিখলাম কষ্ট। ওকে, একইভাবে আমি লিখতে পারি বৃষ্টি, একইভাবে আমি লিখতে পারি দণ্ড। ওকে, আমি লিখতে পারি কাণ্ড। একটু নোটিস করে দেখেন, যাদের সাথে আমি মূর্ধন্য ন বা মূর্ধন্য স যুক্ত করেছি তারা কিন্তু সবাই প্রত্যেকেই ট বর্গের বর্ণাগুলো, হয় সেটা ট, না হয় সেটা ঠ, না হয় সেটা ট। বুঝতে পেরেছি? তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। প্রথমটা কি, ঋ রস হয় পরে মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স বসে, এবং দ্বিতীয়টা হলো স্ববর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে, মানে স্ববর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত হয়। ওকে, এবার আমাদের 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটার সাথে 1 নম্বর নিয়মের একটু মিল আছে। প্রথমত একটু বড়, সাধারণত যে বড় শব্দগুলো আছে সে বড় শব্দগুলো বানানোর ক্ষেত্রে আমরা দেখি যে মূর্ধন্য ন বা মূর্ধন্য স এর ক্ষেত্রে এই নিয়মটা বসে। প্রথম অংশে লিখলাম রি র মূর্ধন্য স, এতটুকু সবাই চিনতে পারছে না, আমাদের 1 নম্বর নিয়ম ছিল। বলছি যে রি র হয় ইমিডিয়েট পরে, একদম ঠিক তারপর রি র হয় পরে যদি কয়েকটা জিনিস থাকে, একটা হলো ক বর্গের ধ্বনি অথবা ক বর্গের ধ্বনি অথবা হয় যন্ত্র। একটু ক্লিয়ার করেছি, মাথাটা একটু একদম শান্ত করে একটু বোঝার চেষ্টা করুন। আমি বলেছি রি র হয় ঠিক ইমিডিয়েট পরে, একদম পরে, মাঝে অন্তত কোনো ধ্বনি থাকতে চলবে না। যদি এরকম কে থাকে, ক বর্গ, ক বর্গে কে কে আছে, ক বর্গে আছে ক, খ, গ, ঘ, ও।
ক বর্গে কি আছে? ক, খ, গ, খ আর গ। ওকে, আর তার সাথে আছে কয়জন বলেছিলাম আমি। দেখেন কি আছে, হ আছে, অন্তস্থ জ আছে, অন্তস্থ অ আছে, অনুসার আছে। এই কয়জন আছে। কোন প্রশ্ন হলো ভাই, এদের মধ্যে যে কোনো একজন থাকলেই কি হবে? হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই যদি একদিকে একজনের বেশি থাকে, ধরেন দুইজন থাকে পাশাপাশি, তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা। ভাইয়া যদি তিনজন থাকে, মানে হৃদয় ছয়ের পরে এই নিয়ম থেকে পরপর তিনটা বর্ণ আছে, অন্য কেউ নাই, নিয়মের এদের মধ্যে কেউ পরপর তিনটা আছে, কোনো সমস্যা আছে? ওকে, এটা বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তাহলে ভালো বুঝবেন। আমি বললাম রামায়ণ, রামায়ণ লিখেছি, তাই না? তাহলে আমাদের নিয়ম হলো রি র স। এই দেখেন র আমাদের নিয়মে বসে গেছে র। তারপরে পরে বলেছিলাম মাঝখানে অন্য কোনো বর্ণ থাকতে পারবে না, এই যে দেখেন ম। ক বর্গের নাসিক্য হলো কি এমন? তাহলে আমরা পেয়ে গেলাম র এর পরে ম। আমাদের নিয়মের কথা কিন্তু ক্লিয়ার, একটা হইলেই হইল। কিন্তু ঠিক তারপরে দেখেন ময়ের পরে কি আছে? অন্তঃস্থ অ। এই যে আমাদের নিয়মের অন্তঃস্থ অ। আমি বলেছিলাম কি, যে একটা থাকতে পারে ন্যূনতম, একের অধিক থাকলে কোনো সমস্যা নেই, একই নিয়ম থাকে। তাহলে আমরা ম পেয়ে গেছি, ম পর্যন্ত অলরেডি আমরা বুঝে ফেলছি যে ময়ের পরে যে বান্দা থাকবে সে যদি সব আর ন থাকে তাহলে সেটা মূর্ধন্য ষ অথবা মূর্ধন্য ষ। ওকে, দেখেন এখানে আমি অন্তস্থ অ পেয়ে গেলাম, তারপর একটা ন আছে, তাহলে স্বভাবতই এই নটা মূর্ধন্য ণ হয়ে যাবে। আরেকটু বোঝার চেষ্টা করি, আরেকটু উদাহরণ দিই। আমি বললাম অগ্রহায়ণ। এখন কথা হলো ভাই, আপনি প্রথমে বললেন যে রি র স এর কথা। এই রি র স শব্দের কোথায় থাকে? প্রথমে থাকবে, মাঝখানে থাকবে, কোন জায়গায়? যে কোন জায়গায় থাকবে। তবে তারপরে ক্ষেত্রে যে আমাদের নিয়মটা বসে, যেমন দেখেন আমি যখন রামায়ণ লিখেছিলাম র ছিল সবার প্রথম, এবং আমি যখন অগ্রহায়ণ লিখেছি এই অটা আমাদের সবার প্রথম। আমি মুছে ফেলতেছি বারবার অগ্রহায়ণ। ওকে, দেখেন দেখেন তো বয়ের সঙ্গে যে রকরাটা আছে, একটু আগে বলেছিলাম যে রকরা মানেই হলো র। তাহলে এখানে রটা আছে, তাই না? র এর পরে দেখেন হয়জনের হ, প্রথমে হ, হটাকে পেয়ে গেছি। তারপরে বলেছিলাম যে ন্যূনতম একটা, একটা বেশি থাকলে যে কোনটা হতে পারে, কোনো সমস্যা নেই। দেখেন আমি বললাম হ আছে, হ এর পরে এই যে অন্তস্থ, তাহলে তারপরে যে মূর্ধন্য তারপরে যে নটা আছে এই নটা মূর্ধন্য। এখন কথা হলো ভাই, দুইটা নিয়ম দেখাইলেন, দুইটাতেই এই নিয়মগুলোর একাধিক বর্ণ আছে। একটা দিয়ে দেখান, এই দেখেন লিখে দিচ্ছি। বললাম রাবণ, দেখেন প্রথম বর্ণে আছে র, র নিয়ম মিলে গেছে। তারপরে বলেছে র এর পরে যদি ক বর্গ, ক বর্গ অথবা হয়, এই দেখেন ব, ক খ ব, ক বর্গের তৃতীয় গুণ। তাহলে র এর পরে ব পেয়েছি, স্বভাবতই তারপরে যে বর্ণটা আছে সেটা যদি ন থাকে তাহলে সেটা মুস্তল ন। এটা ওকে। তাহলে তিনটা নিয়ম আমরা বুঝলাম। এরপরে আরেকটা ইন্টারেস্টিং নিয়ম করব, যে ইন্টারেস্টিং নিয়মটা আমাদের প্রায় সময় আমরা ভুল করি। অনেক সময় বানান শুদ্ধি আসে, অনেক সময় প্রয়োগ অপপ্রয়োগ আসে, আমরা ভুল করি। চল 4 নম্বর নিয়ম, অ অথবা আ এর পরে, অ অথবা আ এর পরে দন্ত স বসে। মানে বুঝলি, দেখেন আমি লিখছি, লিখলাম পুরস্কার। তাকান তো, এখানে যে আমি দন্ত সটা ব্যবহার করেছি, এই দন্ত এর আগের বর্ণে র আমরা যদি উচ্চারণ করছি পুর, রয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে। যদি অ উচ্চারিত হয় আমাদের নিয়মটাই ট্রান্সলেট হচ্ছে। জি জি, ঠিক আছে। আমরা কোথাও প্রবলেম করেছি? আচ্ছা, বেশ কিছু টেক্সট দিয়েছেন, আমি একটু টেক্সট গুলো চেক করি। লেকচার 4 এর ক্লাস না? 4-এ কি নব্যবিধান শব্দবিধান ছিল? না, এটা এখনো লেকচার 3 শেষ হয়নি, লেকচার 3 এর ক্লাস করছে এখন। ভাই আপনার ক্যামেরা অফ হয়ে গেছে, আমার ক্যামেরা অফ হয় নাই।
হ্যাঁ, লেকচার 3 এর ক্লাস হচ্ছে এখন। ওকে, কোনো ইস্যু হচ্ছে? স্ক্রিন দেখা যায় না, আচ্ছা একটু ওয়েট করেন আপনারা, যদি আমাকে শুনতে পারেন একটু ওয়েট করেন। জমি তো আছে, এটা একটু ক্যামেরা কানেক্ট করতে পারছি, ক্যামেরা কি চার্জ নাই? আচ্ছা, আচ্ছা অনেকে বলছেন লেকচার 4 এর ক্লাস। ওকে, আমাদের লাস্ট দিন অথবা লাস্ট ক্লাস যেটা নিয়েছিলাম একাডেমিক ভাই, সেখানে লেকচার 3 কমপ্লিট হয় নাই। তো যে কারণে আজকে লেকচার 3 বাকি অংশটুকু আমরা করব, সেটাই করছি আজকে। আমরা নতবিধান শতবিধান করছি এবং বানানটুকু আমরা করবো আজকে। ঠিক আছে। আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিনে লিখছি ওটা কি দেখতে পাচ্ছেন? জানান তো আমাকে, স্ক্রিনে যে লেখাগুলো আছে সেগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে। ভিডিওটা আবার ক্যামেরা ইজ নট কানেক্টেড, ওটির কোনো প্রবলেম হলো? চেঞ্জ করে দেখবেন। আচ্ছা আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, আমাদের ওটার টেম্পারেচার অনেক বেশি, তাতে কোনো প্রবলেম হচ্ছে কি? ওটাই যদি কোনো ইস্যু নাই। হুম, হ্যাঁ সাউন্ড পাচ্ছে ওরা। আচ্ছা ঠিক আছে। কি বলেছেন আমাকে মেসেজে? জি শুনতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। স্টিল একটু কষ্ট করেন, আমাদের টেকনিক্যাল ফল্টটা আমরা একটু সলভ করার ট্রাই করতেছি, বাট আবার কি কোশ্চেন করেছেন দেখি। ওকে ডান, চলেন আমরা চলে যাচ্ছি। আমরা যে নিয়মটা বলছিলাম যে যদি কখনো অ অথবা আ থাকে এবং তারপরে স বসে, সেই সটা হবে দন্ত স। যেমন আমি বললাম পুরস্কার, ঠিক একইভাবে আমি যদি লিখি নমস্কার, এবার দেখেন কি হলো। আমি বললাম নমস্কার, তাহলে ময়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, তাই না? আর এই অ এর ঠিক পরের বর্ণটাই হলো দন্ত স।
এই দন্ত সটা মূর্ধন্য শত হইতে পারতো। আমরা তো প্রায় সময় এই বানানটা লিখে অভ্যস্ত, যে নমস্কার। হ্যাঁ, আমরা লিখছি, ভুল করে লিখছি অনেক সময়, তাই না? কিন্তু আসলে এই বানানটা হবে না, এটা একটা ভুল বানান। ঠিক আছে, নমস্কার হবে দন্ত স দিয়ে। নিয়মটা কি? যদি এই স এর কি হইতে পারে, রস্বই হইতে পারে, দীর্ঘই হইতে পারে, রস্যও হইতে পারে, দীর্ঘ, এবং আরো অনেকগুলা। যদি এরা থাকে কখনো, তাহলে আমরা সব সময় ব্যবহার করব মূর্ধন্য ষ। তবে মনে রাখতে হবে, সেটা হতে হবে, দেখেন তো আবিষ্কার লিখেছি তাই না? একটু সম। আগে রস্য উকার আছে, রস্য, তাহলে রস্য থাকার কারণে তারপর এটা মূর্ধন্য ষ হয়ে গেছে। আবার দেখেন, হ্যাঁ সাউন্ডের প্রবলেম হচ্ছে, দেখেন তো, আমি দেখছি স্যার সাউন্ড আসতেছে না, একটু পর পর সাউন্ড অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি আবার একটু শুরু করতে পারি এটা, ক্লাসটা ক্যান্সেল করে? হ্যাঁ, এটা কি করতে পারে আমাকে বলেন, ওরা যদি না শুনতে পারে। যে এখন এখন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে এইটা থেকে যদি আমরা দূরে চলে যাই। আচ্ছা, আমি এইটার হোয়াইট বোর্ডটা ওপেন করি, হ্যাঁ, আমাদের আর আলাদা করে কোথাও যেতে হবে না। হ্যাঁ, এক্সিস্টিং হোয়াইট বোর্ডস, নিউ হোয়াইট বোর্ড, ওপেন হোয়াইট বোর্ড, স্টপ দ্য স্ক্রিন শেয়ার। ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি এটারই স্ক্রিনে ইউজ করতেছি। ওকে, ঠিক আছে, লিখিত। দেখেন তো এখানে লেখাটাকে বোঝা যায়? ও, আচ্ছা জি, এখন ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এখানকার লেখাটা কেমন যেন অনেক উইয়ার্ড। হুম, না রেকর্ডিং তো চলছে, ওই যে রেকর্ডিং চলছে। হুম, ঠিক আছে, আমি আমি একটু চেষ্টা করছি আমি, হয়তো পারবো ইনশাআল্লাহ, প্যারা নাই, চলেন দেখি। তাহলে আমরা কতটুক পড়লাম? আমরা পড়লাম অ অথবা আয়ের পরে যদি স থাকে, তাহলে সেই সটা হবে দন্ত স। যেমন আবিষ্কার, সরি ভুল বলেছি, যেমন পুরস্কার, যেমন বলতে পারি তিরস্কার, যেমন বলতে পারি নমস্কার। ব্ল্যাক স্ক্রিন ভালো ছিল তিশা, হ্যাঁ আমি জানি ব্ল্যাক স্ক্রিন ভালো ছিল, আমার জন্য ভালো। কিন্তু ব্ল্যাক স্ক্রিনে যদি চলে যাই, তাহলে পরে আপনাদের একটু আহ ইসে সমস্যা হচ্ছে, এই জন্য বলে অডিওতে সমস্যা হচ্ছে। চলেন আরেকবার ট্রাই করে দেখি, আরেকবার ট্রাই করে দেখি। আমি নোটপ্যাডে চলে গেলাম, নোটপ্যাডটা শেয়ার করলাম। দেখেন তো এবার কি শোনা যাচ্ছে আমাকে? এবার কি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কি আর একটু জোরে কথা বলবো? বলেন তো আমাকে। এখন চলবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু একটু তাহলে দেখেন। চলেন আমরা দেখি। ইটস ওকে, এইসব টেকনিক্যাল ঝামেলা আসতেই থাকবে, কখন কোন দিক দিয়ে কি হবে আল্লাহ মাবুদ জানে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের কনসেন্ট্রেশনটা এদিকে রাখি, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আমাকে যদি শোনা না যায়, তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমাদের এখানে জহির ভাই আছে, জহির ভাই আমাকে থামিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন আমরা অল্টারনেটিভ দেখি। চলেন তাহলে আমরা 4 নম্বর নিয়মটা দেখলাম। এই গেল আমাদের বেশ কয়েকটা নিয়ম, না 4টা নিয়ম আমরা একসাথে নত্য বিধান সত্য বিধানে
করে ফেলেছি। ওকে, এরপরে আরেকটা ইন্টারেস্টিং নিয়ম আছে, বেশ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন বলছি, কারণ বিশেষ কিছু শব্দের ক্ষেত্রে শুধুমাত্র এরা হয়। যেমন যদি কখনো আমরা সম্বোধনের ক্ষেত্রে, সম্বোধন মানে কি, কাউকে কোনো কিছু বলা, কোনো কিছু দিয়ে ডাকা, তাই না? তাহলে সম্বোধন জাতীয় কিছু শব্দের ক্ষেত্রে, সম্বোধন জাতীয় কিছু শব্দের ক্ষেত্রে দুইটা জিনিস হয়, একটা হইলো আসু অথবা হইলো এসু। বুঝি নাই তাই না? কোত্থেকে কি আসতেছে আমি বলে দিচ্ছি, যে একটা আসু আর একটা এসু। কিভাবে আসে? ধরেন আমি লিখলাম শ্রদ্ধাস পদে সু, এইটারই ঠিক আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো শ্রদ্ধাস পদাসু। কে ভাইয়া কি বলতেছেন, এত কঠিন জিনিস কিছুই বুঝতেছি না। আগেকার দিনে যখন কিনা চিঠি লেখা হইতো, চিঠির শুরুতে বা শেষে এভাবে লেখা হইতো শ্রদ্ধাস্পদে অমুক, মানে আমি আমার বড় কাউকে যদি চিঠি লিখতে যাই তখন তাকে রেসপেক্ট দিয়ে এই ধরনের সম্বোধন আমি করতাম। এখন কথা হইলো ভাই, এক জায়গায় হইলো আসু আর এক জায়গায় হইলো এসু, কোনটা মানে কি? যখন আমরা কোনো বেড়া মানুষ, ওকে, কোনো বেড়া মানুষকে যখন চিঠি লিখতাম তখন আমরা এসু ব্যবহার করতাম, আর যখন কোনো বেডি মানুষকে লিখতাম তখন আসো ব্যবহার করতাম। বুঝতে পারছি? তাহলে দেখেন একটা মজার জিনিস এখান থেকে আমরা পাই। ওকে, কেমন মজার জিনিস? যদি কখনো আমাদের প্রশ্নে এভাবে বলে যে নিচের কোনটি শুদ্ধ, যদি অপশনে এইটা থাকে, আপনারাই বলেন এটাকে কি আমি শুদ্ধ বলতে পারবো নাকি এটাকে আমার অশুদ্ধ বলতে হবে? কেন বলতে হবে অশুদ্ধ? কারণ আমরা জানি আশুতে দন্ত স হয় এবং এশুতে মূর্ধন্য স হয়, এইটাই নিয়ম, আর কিছু না। মানে যখন শ্রদ্ধাস্পদেশু বা যখন কিনা কোনো কিছুতে আমরা সম্বোধন করছি, বরণীয় সু, এমন অনেক কিছু হইতে পারে, শ্রদ্ধা ভাজনেশু, এমন অনেক অনেক টাইপের কিছু শব্দ আছে। একটু এই জোল শব্দ, এগুলা এখন আর ব্যবহার হয় না, কিন্তু মাঝে মাঝে এইসব দিয়ে দেয় যে নিজের কোনটি শুদ্ধ। তো সবসময় মনে রাখবেন, এসু যখন বেড়া বোঝাবে তখনই শুধু মূর্ধন্য স হবে, আর যখন আশু বলবে বেড়ি বোঝাবে তখন কিন্তু মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। বুঝতে পারছি? এই একটা ছোট্ট নিয়ম মনে করে রাখবেন। তাহলে আমরা দেখলাম আমাদের নত্যবিধানের বেশ কিছু নিয়ম, নত্যবিধান সত্যবিধান দুইটাই আমরা পড়েছি, তাই না? তাহলে এই নত্যবিধান সত্যবিধানে নিয়মগুলো পড়েছি, যে কোথায় মূর্ধন্য ন হবে আর কোথায় মূর্ধন্য স হবে। এবার আমাদেরকে জানতে হবে কোন জায়গায় এমনি এমনি কোনো মানে নিয়ম ছাড়াই আসলে মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয়। ওকে, আমরা দুইটা ভাগ করছি এখানে। এমনি এমনি যদি কোথাও মূর্ধন্য ন হয় সেটাকে আমরা বলি স্বভাবতই মূর্ধন্য ন বা নিত্য ন। ওকে, আর এমনি এমনি কোথাও যদি মূর্ধন্য স হয় সেটাকে আমরা বলি স্বভাবতই মূর্ধন্য স অথবা নিত্য স। আপনাদেরকে ক্লাস 6-এ যখন আপনারা উঠেছিলেন তখন বাংলা দ্বিতীয় পত্র বইয়ে নত্যবিধান সত্যবিধান একটা পার্ট ছিল, এবং সেখানে একটা কবিতা ছিল, কারো মনে আছে কিনা জানি না, আমরা খুব মজা নিয়ে কবিতাটা পড়তাম। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বাণিজ্য লবণ মন, বেনু বিনা বেনু বিনা কঙ্কন কণিকা। ওকে, বেনু বিনা কঙ্কন কণিকা, এমন অনেক কিছু লেখা ছিল। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোভিত মণি, স্থানগুণ পূর্ণ বেনি, এরকম আরো অনেক কিছু ছিল, তাই না? আসলে ওই কবিতাটা ছিল যেখানে যেখানে কোনো নিয়ম ছাড়াই, কোনো নিয়ম না মেনে স্বভাবতই মূর্ধন্য ন বা নিত্য ন হয়। মানে ব্যাপারটা এরকম, আপনাকে কোশ্চেনটা কিভাবে দিবে, আপনাকে কোশ্চেন দিবে এভাবে যে নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য নয়ের উদাহরণ। অপশনে যদি লবণ থাকে তাহলে লবণ হবে উত্তর। ওকে, এর মাঝখানে একটা মজার জিনিস বলি। মজার জিনিস হলো, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটা মজার প্রশ্ন বলি।
একবার প্রশ্ন আসলো নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য নয়ের উদাহরণ। ওকে, কিন্তু অপশনে এই কবিতার একটাও ছিল না, কিন্তু গণিত ছিল। ওকে, তারা করেছে কি, আমরা জানি গণিত শব্দটা প্রকৃতি প্রত্যয়জাত, মানে গণের সাথে যদি ইত প্রত্যয় যুক্ত হয়, গণ যোগ ইত যদি হয়, তাহলে গণিত হয়ে যায়। ওকে, তাহলে দেখেন তো গণিত শব্দটার তাইলে মূল শব্দটা কি গণ না? দেখেন তো এখানে আমাদের গণ আছে না? এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে এই যে আমাদের কবিতাটা আছে, কবিতার কোনো একটা শব্দকে যদি একটু চেঞ্জ করে দেয়, তার সাথে কোনো যদি প্রত্যয় লাগায় তারপর যদি আপনাকে প্রশ্ন করে নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য নয়ের উদাহরণ, আপনাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। একটা উদাহরণ দেই, আমাদের এই ছন্দের মধ্যে কল্যাণ আছে, কিন্তু এক বছর প্রশ্ন এসেছিল কল্যাণী, অনুপমের হতে হতেও না হয় স্ত্রী, সেই কল্যাণীর নাম কিন্তু প্রশ্নে চলে এসেছিল। সো আপনার মাথাটা খাটাতে হবে যে যদি এখানে কোনো বেইজ যে শব্দগুলো আছে, বেইজ শব্দগুলার সাথে যদি কোনোটা যুক্ত হয়, ওকে, কোনো যদি প্রত্যয় যুক্ত হয়, সেটা দিয়েও কিন্তু হইতে পারে কোনো একটা শব্দ, এবং সেই শব্দটাও কিন্তু আমরা ধরবো স্বভাবতই মূর্ধন্য ন অথবা নিত্য ন হিসেবে। ওকে, স্বভাবতই মূর্ধন্য স বা নিত্য স, এটার স্পেসিফিক কোনো ছন্দ নাই, কিন্তু বেশ কিছু শব্দ আছে যেগুলো ভীষণ কমন, যেমন ষড়ঋতু। ষড়ঋতু হতে পারে, তারপরে হতে পারে মানুষ, ওকে, তারপরে হতে পারে পুরুষ। এবার পুরুষটাকে নিয়ে একটু ঝামেলা হইতে পারে। কি ঝামেলা? আমি তো আপনাদের নিয়ম পড়ালাম যে 1 নম্বর নিয়ম পড়িয়েছি যে রি র স এর পরে মূর্ধন্য স, তাই না? তাহলে দেখেন দেখেন বয়সন র আছে, র এর পরে মূর্ধন্য স, এটা তো নিয়ম মানার কথা, নিয়ম মেনেছে, তবু এটাকে কেন স্বভাবতই মূর্ধন্য স বা নিত্য স এর মধ্যে ফেলেছি? কারণটা হলো যে আদি তৎসম ভাষার ব্যাকরণ থেকে আমরা এই শব্দগুলোকে বা এই নিয়মগুলোকে নিয়ে এসেছি। তৎসম ভাষাতেই এই শব্দটাকে স্বভাবতই মূর্ধন্য ষ এর অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এটা শুরুতে র থাকলে পরেও এটাকে নিয়মের অধীনে ধরা হয় নাই, ব্যতিক্রম। এই যে আরেকটা শব্দ আছে রোষ, রোষ মানে ক্রোধ, জনরোষ বলা হয় না, জনরোষ মানে মানুষের, জনমানুষের ক্রোধ। তাহলে রোষ শব্দটা, পুরুষ শব্দটা দেখে মনে হয় নিয়ম মেনেছে, কিন্তু এদেরকে ধরতে হবে সবসময় যে এরা স্বভাবতই মূর্ধন্য স বা মূর্ধন্য নিত্য স এর উদাহরণ। ওকে, এমন আরো কিছু শব্দ আছে, যেমন আছে কোষ, যেমন আছে মুশিক, তারপরে আরো বলতে পারি ভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হতে পারে ষণ্ড। দেখেন মূর্ধন্য ন আছে, আবার এখানে মূর্ধন্য স আছে, কিন্তু এই ষণ্ডটাকে ধরতে হবে নিত্য স বা স্বভাবতই স এর অন্তর্ভুক্ত হিসেবে। যেমন আরো শব্দ আছে বাষ্প, আরেকটা বলতে পারি বাষ্পের মতো আছে ষষ্প। ওকে, এই ষষ্পটা ইউনিক, ষষ্প অর্থ হলো ঘাস, মনে রাখেন। ওকে, ষষ্প মানে হলো ঘাস। ক্লিয়ার? তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আমাদের লুমিনাস বাংলা বইয়ে আরো কিছু ডিটেলস শব্দ আছে, যে শব্দগুলো আমরা পাবো। ওকে, সেই শব্দগুলো একদম ভালো মতো পড়তে হবে, মনে রাখতে হবে, যে বারবারই এই স্বভাবতই মূর্ধন্য স বা মূর্ধন্য ন থেকে প্রশ্ন কিন্তু এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও এসেছে। সো এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বেশ ভালোভাবে পড়বেন। ওকে, ঠিক আছে। এবার আমরা স্বভাবতই মূর্ধন্য ন পড়লাম, স্বভাবতই মূর্ধন্য স পড়লাম। এইবার একটা মজার জিনিস বলবো, সেটা হলো নত্য নিষেধ বা সত্য নিষেধ। মানে কি? নিষেধ মানে তো বারণ করা, আমরা জানি, তাহলে কেন বারণের কথা বললো? মানে এখানে সোজা কথায় কোন কোন জায়গায় মূর্ধন্য ন হবে আর কোন কোন জায়গায় মূর্ধন্য ন হবে না। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে থামায়েন কিন্তু। আচ্ছা, তাহলে মূর্ধন্য ন মূর্ধন্য স কোথায় কোথায় হবে না? আমাদের 1 নম্বর নিয়ম, কোন তদ্ভব বিদেশি বা দেশি শব্দে মূর্ধন্য ন হয় না, কখনো হবে না। 3টা জিনিসে, তদ্ভবতে, বিদেশিতে, দেশিতে। ওকে, আমরা জানি তদ্ভব মানে কি, তদ্ভব মানে হলো যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে, পরিবর্তিত হয়ে এসেছে। ওকে, যেমন একটা তদ্ভব শব্দের উদাহরণ দেই, আমি বললাম
রানী। এইবার একটু উইয়ার্ড লাগতেছে না ভাই? কি লিখলেন? রানী বানান। সারা জীবন তো অন্যভাবে লিখছি, আমরা লিখছি সকল দেশের রানী সেজে, তাই না? রানী বানান তো এইভাবে লিখছি, এইভাবে লেখা হয়েছে, কিন্তু না, রানী বানানটা কিন্তু তদ্ভব, সংস্কৃত না, সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে তারপরে এসেছে। আমরা আগে যেটা করতাম, এই রটাকে দেখতাম, রটাকে দেখে মূর্ধন্য ণ দিয়ে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে মূর্ধন্য ণ হবে না, এখানে হবে দন্ত ন, তার সাথে হবে হ্রস্ব ইকার। ঠিক একই রকম আরেকটা শব্দ আছে, ঝর্ণা। ঝর্ণা বানান আমরা সারা জীবন অসংখ্যবার এইভাবে লিখে এসেছি, এইভাবে লিখে এসেছি, কিন্তু এটা ভুল। ঝর্ণা বানান এভাবে লেখা যাবে না, রানী বানান এভাবে লেখা যাবে না, লিখতে হবে দন্ত ন দিয়ে। কেন? কারণ এরা তদ্ভব শব্দ, ঠিক আছে? ঠিক একই রকম বিদেশি শব্দের কয়েকটা মজার জিনিস বলি, চলেন। আমরা তো বললাম তদ্ভব শব্দের উদাহরণ দিয়ে দেখালাম যে রানী, ঝর্ণা এগুলোতে কখনো মূর্ধন্য ণ হয় না। এবার বিদেশি শব্দের কিছু উদাহরণ ধরেন, আমার সাথে সাথে কিছু শব্দ আপনারাও খাতায় লিখেন। আমি লিখলাম গুন্ডা, লিখলাম পান্ডা, লিখলাম ঝান্ডা, লিখলাম ঠান্ডা, লিখলাম ডান্ডা, লিখলাম প্যান্ডেল। ওকে, বেশ কিছু জিনিস লিখলাম। দেখেন, আমরা যখন এই শব্দগুলো লিখলাম, আপনার নিশ্চয়ই একটা নিয়মের কথা মনে পড়ে যাওয়ার কথা। যেমন আমি বলেছিলাম যে ট বর্গের ধ্বনির সাথে যদি কখনো যুক্ত হয়, তাহলে সবসময় সেটা হবে মূর্ধন্য ন বা মূর্ধন্য স। ওকে, দেখেন এখানে সবগুলোই ড এর সাথে যুক্ত, মানে ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত, কিন্তু একটা তো আমি মূর্ধন্য ন দিই নেই, সবগুলোতে দন্ত ন দিয়েছি। কেন? রিজনটা দেখেন। গুন্ডা, গুন্ডা একটা দেশি শব্দ। পান্ডা, পান্ডা একটা বিদেশি শব্দ, নেপাল থেকে এসেছে। প্যান্ডেল, প্যান্ডেল একটা বিদেশি শব্দ, গুজরাটি শব্দ। তবে কারাগরম অর্থে প্যানেল, প্যান্ডেল তামিল ভাষা থেকেও আসতে পারে। ওকে, ঝান্ডা, ঝান্ডা হলো হিন্দি ভাষার শব্দ, আমাদের বহুল ব্যবহৃত ঠান্ডা, ঠান্ডাও হিন্দি ভাষার শব্দ। আর ডান্ডা, এই ডান্ডা শব্দটা মূলত এসেছে দণ্ড শব্দ থেকে। আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমি যখন উদাহরণগুলো লিখেছিলাম সেখানে দণ্ডও লিখেছিলাম এবং দণ্ডতে মূর্ধন্য ণ দিয়েছিলাম, এখানেও দিয়েছি, কিন্তু দণ্ড থেকে যেটা পরিবর্তিত হয়েছে ডান্ডা, এই ডান্ডা একটা তদ্ভব শব্দ, কারণ এটা সংস্কৃত থেকে পরিবর্তিত হয়েছে। ডান্ডা যেহেতু তদ্ভব, এবং তদ্ভবতে কখনো মূর্ধন্য ণ হয় না। তাহলে এখানে যে কয়টা উদাহরণ আমি বললাম সবগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আরো কিছু দিয়ে দিই, যেমন আমি লিখলাম পোস্ট। ওকে, আগেকার দিনে এমন হইতো, লেখা হইতো পোস্ট মাস্টার। দেখেন অবস্থা, দুইটা জায়গাতে মূর্ধন্য স দিয়ে, আরে বাপরে বাপ, বিশাল বানান লিখে ফেলছে, কিন্তু দুইটাই কিন্তু অশুদ্ধ, কারণ দুইটাই বিদেশি ভাষার শব্দ, ইংরেজি ভাষার শব্দ। ঠিক আছে, পোস্ট হতে পারে, মাস্টার হতে পারে। যেমন আপনারা যদি কখনো আমাদের ফার্মগেট অফিসে আসেন, দেখবেন ফার্মগেট অফিস থেকে একটু সামনে আগালে গ্রিন রোড, এবং গ্রিন রোড বানানটা এত সহজ করেই লেখা যায়, খুব সহজ করেই লেখা যায়। কিন্তু আমাদের গ্রিন রোডে যাদের দোকান আছে, তারা গ্রিন রোড এভাবে লিখবেন না, তারা লিখবেন এইভাবে। ওকে, যেন একটু বেশি ঝামেলা দেখা যায়। আবার নানা জায়গায় আপনারা দেখবেন ফার্নিচারের দোকান আছে, তারা ফার্নিচার সোজাভাবে লিখবেন না, তারা লিখবেন মূর্ধন্য ণ দিয়ে, তার সাথে লিখবেন তালব্যস্য, তার সাথে দিবেন দন্তস্য, তারপর দিবেন রেই। ফার্নিচার্স, আপনার আশেপাশে তাকালে এইসব দেখবেন, এই সবগুলো বানান কিন্তু অশুদ্ধ, কারণ এগুলো বিদেশি ভাষার শব্দ। বিদেশি ভাষার শব্দে কখনো মূর্ধন্য স বা মূর্ধন্য ণ হয় না, কখনোই হয় না। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম। এবার আমরা দেখি, এটা বন্ধ হইলো কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা চলেন লিখি 2 নম্বর নিয়ম। লিখেন, ত বর্গে বা চ বর্গে কখনোই মূর্ধন্য ণ হয় না, কখনো হবে না। যেমন আমি লিখলাম বর্তনী,
আমি লিখলাম বর্জন, আমি লিখলাম কর্তন। জি জি, আগের আগের পেজটা দেখানো যাবে? ভাইয়া আগের পেজ তো কিছু নাই, আমি তো মুছে দিলাম। আপনার স্পেসিফিক কোশ্চেন থাকলে একটু বলেন, কি কোনটা আপনি মিস করছেন বা কোনটা বুঝতে পারেন নাই, বলেন দেখি আমাকে একটু। ওই গুন্ডা পান্ডার ওইটা? আমি আবার একটু তাহলে শব্দগুলো বলছি, আবার বলছি। আমি লিখেছিলাম গুন্ডা, পান্ডা, ঠান্ডা, ঝান্ডা, প্যান্ডেল লিখেছিলাম, ওকে, ডান্ডা লিখেছিলাম। এই 6টা লিখেছিলাম আমি আগের আগের পৃষ্ঠার মধ্যে, যেখানে আমি লিখেছিলাম। ওকে, আচ্ছা। স্টিল যদি না বোঝেন বা কোনো কোনো কিছু বাকি থাকে, ক্লাসে একটু মনে করাই দিন, আমি আবার একটু আপনার জন্য দেখিয়ে দিব না, কেমন? আচ্ছা দেখেন এখানে কি লিখেছি আমি, বর্তনী, তাই না? জি, আচ্ছা আগেটা থাকবে। ওকে ওকে, ডান, চলেন, ঠিক আছে, ওকে ওকে ওকে। আমি আর নাম মুছে তাহলে পেজ গুলো চেঞ্জ করে দিব না, চলেন। বর্তনী, বর্জন, কর্তন, তাই না? একটু তাকান। সো আমরা যখন, আমাদের একটা অনেক বড় সমস্যা আছে, সমস্যাটা হলো যখন আমরা নত্যবিধান সত্যবিধান শিখে যাই, তখন যেখানে রেফ দেখি, রেফের পরে যদি আশেপাশে মূর্ধন্য ন থাকে বা কোথাও যদি দন্ত ন থাকে, দন্তটাকে ডাইরেক্ট মূর্ধন্য ন বানাই দিই। কিন্তু সেটা করলে চলবে না, কিন্তু আমি আবার বলে দিই, ইমিডিয়েট পরে থাকতে হবে, মাঝখানে কেউ চলে আসলে কিন্তু আর হবে না। আবার বলছি যে এখানে যে আজকে নিয়মটা পড়ছি আমরা, ত বর্গে এবং চ বর্গে, এই দুইটার বর্গের পরে কখনো মূর্ধন্য ন হয় না। তাকান, এখানে ত আছে, এখানে বর্গীয় জ আছে, চ ছ জ, এই জ এর পরে ত এর পরে কখনো মূর্ধন্য ন হয় নাই, এটাই আমাদের নিয়ম। চলেন 3 নম্বর নিয়মটা আমি দেখাই, নিচে একটু জায়গা আছে, এখানেই দেখাই দিই। লিখেন, কিছু সন্ধি ও সমাস সাধিত শব্দে, মানে সন্ধি বা সমাস দ্বারা তৈরি হয়েছে এমন কিছু শব্দে কখনোই মূর্ধন্য ন হয় না, মূর্ধন্য ন হয় না। যেমন লিখেন দুর্নাম, দুর্নাম, ওই যে বললাম না মাত্র, রি রস আর রেফ দেখলে পরে ঠাস করে মূর্ধন্য ন দিয়ে দিই, কিন্তু এবার কিন্তু মূর্ধন্য ন দিলে চলবে না। একইভাবে লিখতে পারি দুর্নীতি, লিখতে পারি নির্গমন, নির্গমন বানানে কিন্তু মূর্ধন্য ন হয় না। আবার লিখতে পারি অগ্রনায়ক, দেখেন রফলা আছে, কিন্তু রফলার পরে দন্ত ন হয়েছে, মূর্ধন্য ন হয় নাই। আবার দেখেন এখানে, এটা যদিও কোনো নিয়মে পড়ে না, আবার নিয়মে ফেললে হয়েও যায়। যেমন ওই যে এখানে র আছে, র এর পরে প বর্গের ধ্বনি, তারপরে মূর্ধন্য ন হওয়ার হওয়ার কথা, কিন্তু এটা তো হবে না। কারণ কি? কারণ এটা সমাসাধিত একটা শব্দ, ঠিক আছে? আচ্ছা, সমাসাধিত না, আসলে সন্ধি সাধিত বলা চলে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, এটাই ভাই ক্লাসে। ওকে, পরের পেজে চলে যাই। ওকে, চলেন আমরা কোথায় মূর্ধন্য ন হবে না সেটার আরেকটা নিয়ম করি আমরা। যেমন আমি বলতে পারি উম বাংলা ক্রিয়াতে, বাংলা ক্রিয়াতে কখনো মূর্ধন্য ন হয় না। যেমন আমি বললাম পড়েন, যেমন আমি বললাম করেন, যেমন আমি বললাম, এখানে আরেকটা জিনিস দিতে পারেন, মূর্ধন্য স দিতে পারেন, মূর্ধন্য স কখনো হয় না। যেমন আমি লিখলাম দেখিস, ওকে। আচ্ছা, এইবার দেখেন আমাদের লাস্ট যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো সাত প্রত্যয়। যদি কোথাও সাত বসে, সাত প্রত্যয়, সাত প্রত্যয় কখনো মূর্ধন্য স হয় না। আমি উদাহরণ দিই, আপনারা খুব সহজে বুঝবেন। যেমন আমি বললাম যে আগুনে পুড়ে সবকিছু অগ্নিস্বাৎ হয়ে গেছে, ভূমিকম্পে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে, ওকে। তাহলে এখানে যেখানে আমি সাত লিখেছি, এই সাতটাতে সবসময় দন্ত স হবে, মূর্ধন্য স হবে না।
এই সাত প্রত্যয় এই সংস্কৃত ভাষাতেই কখনো মূর্ধন্য স ছিল না, দন্ত স দিয়ে লেখা ছিল। তাহলে আমরা নত্যবিধানের নিয়মগুলো এখানেই শেষ করলাম। আমাদের প্রথমে আমরা পড়েছি নত্যবিধান সত্যবিধান, তারপরে পড়েছি স্বভাবতই কোথায় মূর্ধন্য স হয়, স্বভাবতই কোথায় মূর্ধন্য ন হয়। ওকে, ঠিক তারপরে পড়েছি কোথায় মূর্ধন্য ন হয় না, কোথায় মূর্ধন্য স হয় না। এইটা হইলো গিয়ে আমাদের পড়ার বিষয় ছিল। তাহলে আমাদের নত্যবিধান সত্যবিধান শেষ হইলো। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট খুবই ইন্টারেস্টিং একটা টপিকে যাব, সেটার নাম হলো বানান। ওকে, বানান এই টপিকটাকে আমি একটু অন্যরকম ভাবে ইন্টারেস্টিং ওয়েতে পড়াচ্ছি। আপনারা হয়তো এইভাবে আগে কখনো পড়েন নাই। প্লিজ আমার সাথে একটু কন্টিনিউ করতে থাকেন, আপনারা নতুন মজার কয়েকটা জিনিস দেখবেন ইনশাআল্লাহ। ওকে, বানানের পয়লা নিয়ম। তার আগে আরেকটু জিজ্ঞেস করি যে নত্যবিধান সত্যবিধানে কারো কোথায় যদি প্রবলেম থাকে একটু কমেন্ট বক্সে লিখে রাখেন। ওকে, আমি ক্লাস শেষে দেখবো। 1 নম্বর নিয়ম, দেশ জাতি। ওকে, এই দুইটার নামে কিন্তু কখনো আরেকটা জিনিস থাকতে পারে, ভাষা। এই তিনটার নামে কখনো দীর্ঘ ইকার হয় না। কেউ একজন অ্যানোট করছেন, ফাইয়াজ অ্যানোট করেন না। ওকে, অ্যানোটেশনের অপশন কই, অপশন বন্ধ করে দিই আমি। আচ্ছা, হোয়াটএভার, চলেন। সো যেটা বলছিলাম যে দেশ ভাষা জাতির নামে দীর্ঘ ইকার হয় না। দীর্ঘ ইকার হয় না, তাহলে কি হয়? হ্রস্বই হতে পারে অথবা হ্রস্ব ইকার হতে পারে। যেমন কয়েকটা জিনিস দেখাই, আমি বললাম ইতালি, কেউ যদি দীর্ঘ ইকার দিয়ে লেখেন তাহলে লিখবেন ভুল। অনেকে আছেন গ্রিস বানান এভাবে লেখেন, ভুল হবে না। এইভাবে গ্রিস বানান, গ্রিস বানান লিখতে হবে দন্ত স এবং তার সাথে হ্রস্ব ইকার দিয়ে, গয়র ফলা হ্রস্ব ইকার। ওকে, আবার ধরেন আমি লিখলাম একটা ভাষার নাম, ভাষার নাম কি? আরবি। ওকে, অনেক জায়গায় দেখবেন বাঙালিকে এইভাবে লেখা হয়, ভুল। যেহেতু বাঙালি একটা জাতি, এটাকে আমাদের হ্রস্ব ইকার দিয়েই লিখতে হবে। তবে তবে কি, তবে একটু ব্যতিক্রম আছে। ওকে, ব্যতিক্রম গুলো মজার। আমি বললাম চীন, আমি বললাম শ্রীলঙ্কা, আমি বললাম মালদ্বীপ। ওকে, এবার একটু ইন্টারেস্টিং লাগতেছে না যে ভাইয়া এই তিনটাও তো তিনটাই দেশের নাম, কিন্তু আপনি বললেন মাত্র ওই দেশ জাতি ভাষার নামে কখনো দীর্ঘ ইকার হয় না। এই তিনটা ভাষাই বা তিনটা শব্দই তৎসম থেকে এসেছে, তৎসম থেকে। ওকে, চীনের সাথে আমাদের অনেক প্রাচীন বাণিজ্যিক সম্পর্ক ছিল, পরিব্রাজকরা যাওয়া আসা করতো। আপনারা জানেন পাহিয়েন আসছে, এখানে হিউয়েন সাং আসছে, তো তাদের কথা তৎসম ভাষায় অলরেডি বর্ণনা করা ছিল। ওকে, আরেকটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, এই শ্রী নামটা তৎসম ভাষা থেকে এসেছে। যদিও শ্রীলঙ্কার নামটা ধরা হয়ে থাকে সিংহলি ভাষার অংশ, কিন্তু আদি প্রাচীন সিংহলির সাথে তৎসমের একটা সম্পর্ক আছে, ঠিক একই রকম ভাবে। অ্যানোট করছেন কে? দাগাচ্ছেন কে বোর্ডে? অ্যানোট করেন না প্লিজ। যে অ্যানোট করছেন তার নাম লেখা হয়ে থাকে, বোঝা যায় কে কে লিখছেন। যে অ্যানোট করছেন মুছে ফেলেন। এখন এই যে স্ক্রিনে অ্যানোট করে রেখে দিছে, কেমনটা লাগে? হম, আপনার অ্যানোটেশন বন্ধ করে দিছি, কিন্তু সমস্যা হইলো এই অ্যানোটটা ক্লিয়ার করবো কি দিয়ে? আচ্ছা, স্ক্রিন কি আমার দেখতে পাচ্ছেন? দেখেন অ্যানোট করে রেখে দিছি এখন। ভাইয়া, আমি আপনাদের বললাম একটু ক্লিয়ার করেন।
ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছি। স্ক্রিনে দাগাদাগি করেন, আপনারা কি এখনো বাচ্চা মানুষ নাকি? বুঝলাম না। ওকে, চলেন। হচ্ছে হুম, ওকে, চলেন। চলে আসছি বোধহয় স্ক্রিনে। হুম, হুম, হুম। আচ্ছা, আস্তে আস্তে চলুন। আপনি জুম থেকে ব্যাকে যান। Yes. ওকে, ওকে, চলেন। এবার ব্যাক। চলে আসছে আবার। ঠিক আছে। ওকে, এবার দেখা যাচ্ছে স্ক্রিন। একটু জানাই না আমাকে। ডান। দেখেন, একজনের জন্য ঝামেলা করতে হইলো। দেখা যাচ্ছে জয় ভাই? আচ্ছা, ওকে, ডান। তাহলে দেখেন, আমি তিনটা শব্দের কথা বললাম, তিনটা নামের কথা বললাম, দেশের নাম। চীন আছে সেখানে, সেখানে শ্রীলঙ্কা আছে, সেখানে মালদ্বীপ আছে, এরা ব্যতিক্রম। এই তিনটা ছাড়া আর অন্য মানে যে কোনো দেশ আছে, যে কোনো জাতি আছে, যে কোনো ভাষা আছে। এটা চার্জ আছে? এবার তো শোনা যাওয়ার কথা। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে তো? ডান, চলেন। তাহলে দেখেন, আমি বললাম যে মিতালি, তাই না? মিতালির মধ্যে একটা আলি আছে। যেহেতু এখানে একটা আলি আছে, এই আলিটা কখনো আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখতে পারবো না। আবলি কিভাবে? ধরেন আমি লিখলাম পুস্তকাবলী। পুস্তকাবলী। ঠিক একইভাবে আমি যদি লিখি গ্রন্থাবলী। ওকে। এবার আরেকটা অনেক কমন জিনিস, গীতাঞ্জলি। দেখেন, কয়েকটা শব্দ লিখেছি। গীতাঞ্জলিতে অঞ্জলি আছে, গ্রন্থাবলীতে আবলি আছে, পুস্তকাবলীতে আবলি আছে, তাই না? তাহলে এই তিনটা যদি কখনো কোনো মানে শব্দের সাথে যুক্ত থাকে, সেই শব্দে কখনো আমরা দীর্ঘ ইকার ব্যবহার করতে পারবো না। ওকে। তবে একটু একটু ব্যতিক্রম আছে। আপনারা দেখবেন রাস্তায় যাওয়ার সময় যে ভাইয়া, আমি দেখলাম আপনি বলছিলেন যে আমাকে যে আলী থাকলে পরে কখনো দীর্ঘ ইকার হয় না। কিন্তু আমি তো কালকে আব্বুর সাথে সোনালী ব্যাংকে গেছিলাম। এখন সোনালী ব্যাংকে তো এখানে বানান এভাবে লেখা। এখন সোনালী ব্যাংক থেকে বের হয়ে আমি রাস্তা পার হওয়ার সময় দেখলাম পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকেও তো এভাবে লেখা। আচ্ছা ভাইয়া, বাদ দিলাম। ঠিক একইভাবে
দেখলাম আমার বাড়ির পাশে রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকেও তো দীর্ঘ ইকার দেওয়া, কিন্তু আপনি তো বলছেন যে আলী বানানে সবসময় হ্রস্ব ইকার হবে। এরা কি? মনে রাখবেন এগুলো হলো এক একটা নাম। ওকে, এবং নামের ক্ষেত্রে নিয়মগুলো খাটে না। এখন ভাইয়া প্রশ্ন হইল, আমি যদি বলি যে অমুকের চুলের রং সোনালী, তাহলে কি আমি দীর্ঘ ইকার দিব না হ্রস্ব ইকার দিব? শুধুমাত্র এই তিনটা ব্যাংক মনে রাখবেন, এই তিনটা ব্যাংকের নামের ক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘ ইকার, আর দুনিয়ার সকল জায়গায় আপনাকে হ্রস্ব ইকার দিতে হবে। বুঝতে পেরেছি? মনে যেন থাকে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর নিয়ম গেল। আমি আবারও রিপিট করছি, আলী, আবুলি, অঞ্জলি থাকলে পরে কোশ্চেন করেছেন অনেকে, না? একটু কোশ্চেন গুলো দেখি, কি কোশ্চেন জহির ভাই, ওদের কি কোশ্চেন আছে দেখেন তো। তাহলে মিতালিও নাম না? এই দেখেন, মিতালি একটা নাম না? মিতালি একটা মজার জিনিস বলি, আমি বললাম নদীর সাথে বাংলার মানুষের গভীর মিতালি, মিতালি শব্দের অর্থ বন্ধুত্ব। কিন্তু যদি বলি আমার বান্ধবীর নাম মিতালি, তাহলে সে আমার বান্ধবী মিতালি যে বানানে লিখুক কোনো সমস্যা নাই। সে যদি ময় দীর্ঘই কেন লেখে, সেটাও তো আমি কিছু বলতে পারবো না, কারণ আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে নামের বানান সব সময়, সব সময় নামের বানানটা শুদ্ধ। 2 নাম্বারটা প্রথম থেকে বলবো। আচ্ছা চলেন আবার একটু রিপিট করছি 2 নাম্বার, কেমন? চলেন আবার রিপিট করছি। যদি কখনো শব্দের শেষে আলী থাকে, আবুলি থাকে, অঞ্জলি থাকে, তাহলে সেখানে হ্রস্ব ইকার বসাইতে হবে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো তিনটা ব্যাংকের নাম। আমি একটু রেডমার্ক করে দেই, এই তিনটা ব্যাংকের নাম বা কারণ নাম যদি বোঝায়, নামের বানানের ক্ষেত্রে কখনো কোনো নিয়ম মানে না, মনে রাখবেন। ওকে, নামের বানানে আমরা নিয়ম কখনো প্র্যাকটিস করি না, কিন্তু এই আলী, আবুলি, অঞ্জলি সাধারণত বাক্যে কোনো শব্দে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা সবসময় হ্রস্ব ইকার হবে। আচ্ছা চলেন, 2 নম্বর নিয়ম শেষ, আমরা এবার 3 নম্বর নিয়মে আসি। 3 নম্বর নিয়মটা মনে রাখতে হবে আপনাদের, একটা চমৎকার ছন্দ লেখাবো, হ্যাঁ? সবাই একটু খাতায় লিখবেন, লিখেন ত, তা, পরিষদ, সভা, বিদ্যা, জগৎ, তত্ত্ব, ভাবে, দাস, বাচক। নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিবেন বোঝার জন্য। দেখেন কি কি লিখেছে, ত, তা, পরিষদ, সভা, বিদ্যা, জগৎ, তত্ত্ব, ভাবে, দাস, বাচক। যদি দীর্ঘইকার যুক্ত কোন শব্দের পরে এরা বসে, তাহলে সেই দীর্ঘই হ্রস্বই হয়ে যায়। এটাই নিয়ম। একটু ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। আমরা সবাই জানি মন্ত্রী বানান এইটা, ওকে? এবার আমি বললাম মন্ত্রীর সাথে একটা ত লাগাই দিই, এই তো মানে কি? মন্ত্রিত্ব। আমি বললাম ওবায়দুল কাদের সাহেবের মন্ত্রিত্ব বেশি দিন নাই, ওকে? তাহলে সেই মন্ত্রিত্ব। এখন এই মন্ত্রিত্বতে দেখেন মন্ত্রী বানানে ছিল দীর্ঘ ইকার, কিন্তু আমি বলেছি যদি দীর্ঘই যুক্ত কোনো শব্দের পরে এরা বসে, এরা কারা? এই ধরনের এদের মধ্যে একজন আছে ত, তয় ব। এই তয় ব যদি বসে তাহলে দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে শুদ্ধ, শুদ্ধ বানান হবে এবার এইটা, এইটা হবে শুদ্ধ বানান, আর এইটা হবে ভুল বানান। ওকে, এটাই আমাদের নিয়ম। আরো কিছু উদাহরণ আমি দিয়ে দিই। ধরেন আমি লিখলাম প্রতিযোগী, এই বানানটা সবাই ভুল করি, সহযোগী, প্রতিযোগী। প্রতিযোগী বানানে লাস্টে দীর্ঘ ইকার আছে। এবার আমি যখন প্রতিযোগিতা লিখি, আমাদের নিয়ম অনুযায়ী এইখানে কি হয়ে যাবে দেখেন দেখি, এইখানে হয়ে যাবে হ্রস্ব ইকার। ওকে, প্রতিযোগিতা। একজন একটা প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে দেখি দেখি, বলেন তো, আমাকে দেন। স্যার 2 নম্বর রুলটা আরেকবার দেখাবেন? এস এস নিতে মনে নাই, এস এস নিতে মনে নাই না?
আচ্ছা, খাতায় লিখছেন না আপনারা? সাথে সাথে লিখলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, চলেন আমি একটু 2 নাম্বারটা দিয়ে দিই আপনার জন্য, লিখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। একদম সহজ নিয়ম, আলী, আবলি, অঞ্জলি যদি থাকে তাহলে সেগুলো সবসময় রস্বইকার হবে, এতটুকুই। হয়ে গেছে? ডান? আচ্ছা, আই গেস হয়ে গেছে। চলেন, ঠিক আছে, চলেন তাহলে আমি ত দিয়ে একটা দেখালাম, তা দিয়ে দেখালাম, প্রতিযোগিতা। এটা হলো শুদ্ধ আর এটা হলো অশুদ্ধ। ঠিক একইভাবে ধরেন মন্ত্রী শব্দের সাথে যুক্ত হবে পরিষদ। হ্যাঁ, অডিও আসতেছে না? কি প্রবলেম হচ্ছে বলেন আমাকে। কি আসতেছে না বলেন? 2 নাম্বার, 2 নাম্বারটা আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, কেমন? চলেন আপনার জন্য আরেকবার দিচ্ছি, দেখেন আপনার ওখানে আসে কিনা। আচ্ছা, ওকে, ডান, চলেন আরেকবার যাই। ঠিক আছে, হয়েছে না? আই গেস হবে। তাহলে দেখেন মন্ত্রীর সাথে একইভাবে আমরা সভা দিয়েও বসাইতে পারি, বিদ্যা দিয়ে একটা দেখাই। ওকে, একসময় প্রাণী বানান লেখা হইতো এইটা, এই প্রাণীর সাথে আমি যদি বিদ্যা জিনিসটা লাগাই দেই তাহলে এই দীর্ঘইটা আর থাকবে না, হয়ে যাবে কি? হয়ে যাবে প্রাণী বিদ্যা। ওকে, চলেন আরো কিছু উদাহরণ দেই। আরো হতে পারে দাস দিয়ে একটা দেখাই। এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে স্যার সবকিছু বুঝলাম, প্রাণীর পরে বাচক দিলে পরে সেটা রস্বইকার, সেটাও বুঝলাম, কিন্তু দাস কোত্থেকে আসলো? মাঝে মাঝে দেখবেন অপশনে এইভাবে একটা শব্দ থাকে, কালিদাস, বিখ্যাত পণ্ডিত ছিলেন, বিখ্যাত কবি। ওকে, দেখেন তো, কালি বানান সাধারণত স্বাভাবিকভাবে দীর্ঘইকার, এভাবে লেখা হয় কালি। তো তার সাথে যখন দাস শব্দটা ব্যবহার করা হইল তখন কি হবে? তখন ওই দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে, এইটা হবে আমাদের শুদ্ধটা। ভাবে দিয়েও মাঝে মাঝে আমাদের কনফিউশন হয়ে যায়, ভাবে দিয়ে দেখাই। আমরা একটা শব্দ লিখলাম স্থায়ী, তাই না? আমি বললাম পার্মানেন্ট, স্থায়ী, ইংরেজিতে বললে পরে ভালো বুঝি আমরা। আমি বললাম পার্মানেন্টলি, বাংলায় কি হবে? স্থায়ী ভাবে, তাই না? কিন্তু দেখেন আমি আমার নিয়মে লিখেছিলাম ভাবে থাকলে পরে ভাবের আগে দীর্ঘইকার রস্বইকার হয়ে যায়, তাহলে এটা এখন অশুদ্ধ একটা বানান। শুদ্ধ বানান কি হবে? শুদ্ধ বানান হবে স্থায়ী হবে রস্বইকার দিয়ে। বুঝতে পারছি? এগুলো সবগুলো ইউনিক, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, মনে রাখবেন এগুলো। তাহলে দেখেন ছন্দটা আবার মার্ক করে দেই, ততা পরিষদ, সভাবিদ্যা জগৎ, তত্ত্বভাবে দাসবাচক। তাহলে এগুলো যদি কখনো দীর্ঘ ইকারের পরে বসে তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সেই দীর্ঘ ইটাকে হ্রস্ব ইকার বানিয়ে দিতে হবে। ওকে, এর মাঝখানে 3টা ব্যতিক্রম আছে, আমি একটু লাল রং দিয়ে লিখে দিচ্ছি 3টা ব্যতিক্রম। দেখেন, নারী, সুধী, আর হলো সতী, এই 3টা জিনিস কখনো চেঞ্জ হবে না। দেখেন আমি লিখলাম, নারীর সাথে আমি ত লাগিয়ে দিলাম, তয়ব, নারীত্ব, তাহলে তয়ব অনুযায়ী আমার এখানে হ্রস্বইকার হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটাই শুদ্ধ। আবার দেখেন সতী, সতীর সাথে আমি তয়ব লাগাইলাম, এটাই শুদ্ধ, এটাকে চেঞ্জ করা যাবে না। আমি ধরেন আমি লিখলাম সুধী সভা, তাহলে সভা থাকলে পরে তো আগের দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যায়, এটাও চেঞ্জ হবে না, এটাও শুদ্ধ। ওকে, তাহলে আমাদের ব্যতিক্রম আছে 3টা। কি কোশ্চেন করেছে দেখেন তো? উঠছে না? স্যার আপনার একটু নেটওয়ার্ক কানেকশনটা দেখেন, আমি আরেকটা ডিভাইসে কানেক্টেড আছি, সেখানে খুব সুন্দরভাবে লেখা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, চলেন এবার আমরা পরের স্লাইডে যাই বা পরের নিয়মে যাই। দেখেন এবার কয়েকটা জিনিস, আমাদের কয় নম্বর নিয়ম এটা?
আগেটা করলাম আমরা 3, এবার আমাদের 4 নম্বর নিয়ম, চলেন 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে একটু মজার জিনিস আছে। যদি কোথাও বতিমতি, গামী কামী, বাহিমুখী এগুলো যদি শব্দের শেষে থাকে, দেখেন তো এগুলো কি দিয়ে লিখেছি? দীর্ঘইকার দিয়ে লিখেছি না? এগুলো দীর্ঘইকারই থাকবে, এগুলো কখনো চেঞ্জ হবে না। যেমন ধরেন আমি লিখলাম গুণবতী, দেখেন দীর্ঘইকার। ওকে, আমি লিখলাম বুদ্ধিমতী, অনেকেই ভুল করেন, অনেকে এটাকে এইভাবে লিখেন, এটা কমপ্লিটলি ভুল, একদম ভুল। বুদ্ধিমতী বানানটাতে মতি বানানে লিখতে হবে দীর্ঘইকার। ওকে, আবার ধরেন আমি একটা শব্দ লিখলাম সমকামী, দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এখন বহুল আলোচিত জিনিস না? আবার ধরেন আমি বললাম পণ্যবাহী, আমি বললাম ঢাকাগামী বা ঢাকামুখী, এই শব্দগুলোতে সবসময় লাস্টে দীর্ঘইকার থাকবেই থাকবে, এগুলোকে কখনো চেঞ্জ করা যায় না। ওকে, এই গেল আমাদের 4 নাম্বার নিয়ম। মুছে ফেলেন, সরি, মুছে ফেলার আগে স্ক্রিনশট তুলে ফেলেন, কেমন? তাহলে বতি মতি গামী কামী বাহিমুখী, যদি এরা থাকে কখনো শব্দের শেষে, তাহলে এগুলোতে যেমন দীর্ঘইকার আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। 5 নম্বর নিয়ম দেখেন, যদি কখনো জিবি থাকে, কোন শব্দের শেষে জিবি আছে, এই জিবিটাকে কখনো চেঞ্জ করা যায় না। ওকে, জিবি জিবিই থাকবে, আপনি রস্বইকার দিয়ে কখনো লিখতে পারবেন না। যেমন আমি লিখলাম ক্ষণজীবী, যেমন আমি লিখলাম বুদ্ধিজীবী, যেমন আমি লিখলাম কৃষিজীবী। ওকে, জিবিটাকে কখনো চেঞ্জ করা যায় না, একদম সহজ নিয়ম, ছোট্ট নিয়ম। এরপরে 6 নম্বর নিয়মটা দেখাই। 6 নম্বর নিয়মটা খুবই ইউনিক, খুবই মজার, খুবই ইম্পর্টেন্ট। কর্ম, পেশা, বস্তু, ইতর প্রাণী, ইতর প্রাণী অথবা যদি কোনো তদ্ভব শব্দ হয়, ওকে, এদের ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হয়, কখনো দীর্ঘইকার হয় না। ক্লিয়ার? যেমন ধরেন আমি লিখলাম অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি, এই যে পেশা, ডান। ওকে, কর্ম, ধরেন আমি বললাম কারো কর্ম কি? চাকরি। এবার একটা বস্তুর উদাহরণ দিই, আমি বললাম শাড়ি, অনেক দোকানে দেখবেন শাড়ি বানানে দীর্ঘইকার দিয়ে লেখা, ভুল। ইতর প্রাণী জিনিসটা কি? ইতর প্রাণী হলো যে প্রাণী কথা বলতে পারে না, নিম্ন শ্রেণীর প্রাণীদেরকে ইতর প্রাণী বলা হয়। যেমন ধরেন আমি লিখলাম মুরগি, মুরগি বানানে হ্রস্বইকার, নিয়মটা এটা, দীর্ঘইকার কিন্তু কখনো হবে না। তদ্ভব একটা উদাহরণ দিই, রানী, এই যে রানী, রানীতে আমরা হ্রস্বইকার দিয়েছি, দীর্ঘইকার দিইনি। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের 6 নম্বর নিয়ম। স্ক্রিনশট নিয়ে নেন, পরেরটাতে যাব আমরা। ছোট ছোট নিয়ম বানানের ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ভোলা গেলে চলবে না, কেমন? ইন্টারেস্টিং নিয়ম সব। এরপরে চলেন আমরা 7 নম্বরে যাই। ওকে, শব্দের শেষে, শব্দের শেষে রূপ থাকলে সেটি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত, কখনো চেঞ্জ করা যায় না রূপটা। ওকে, যদি শব্দের শেষে থাকে, যেমন ধরেন আমি লিখলাম আহ আমি লিখতে পারি তদ্রূপ, জি জি, রানীতে হ্রস্বইকার দিতে হবে, দীর্ঘইকার না। রানী, আপনি মূর্ধন্য ন দিয়ে লিখছেন, মূর্ধন্য ন বানানে হবে না, একটু আগেই লেখালাম নত্ব নিষেধে, তদ্ভব শব্দে কখনো মূর্ধন্য ন হয় না, দন্ত ন হয়। বয়সন রয়কারেরা দন্ত ন, ন রস্বই, দন্ত ন রস্বই। ওকে, আচ্ছা, শব্দের শেষে রূপ থাকলে সেটি অপরিবর্তিত, যেমন আমি লিখলাম অভিরূপ,
যেমন আমি লিখলাম প্রতিরূপ, যেমন আমি লিখলাম তদ্রূপ। ওকে, আর কি লেখা যায়? আর ধরেন আমি লিখলাম স্বরূপ বা স্বরূপ। ঠিক আছে, একটা ব্যতিক্রম আছে এখানে, একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? বিদ্রূপ। বিদ্রূপ বানানে রয় রস্য। ওকে, এটা কিন্তু রয় রস্য, দীর্ঘ উকার না। ঠিক আছে, 7 নম্বর নিয়ম গেল। এবার আমাদের 8 নম্বর নিয়ম। ওকে, জগতের সকল ভুক্ত বানান রস্য উকার। ভুক্ত, যেমন আমি বললাম অধিভুক্ত, যেমন আমি বললাম অন্তর্ভুক্ত, বা যেমন আমি লিখলাম, এখানে অভুক্ত লিখেছি, অভুক্ত দেখতে পারেন। ওকে, ভুক্ত বানানে সবসময় রস্য উকার থাকবে। আরেকটা প্রশ্ন আসছে, দেখেন তো কি। আচ্ছা, বলেন। বিদ্রূপটা কি বলেছি না, বিদ্রূপটাতে দেখেন আমি কি বলেছিলাম একটু আগে, এই যে রূপ, যেখানে এখানে রয় দীর্ঘ উকার থাকে, তাই না? এই যে অভিরূপ রয় দীর্ঘ, প্রতিরূপ রয় দীর্ঘ, তদ্রূপ রয় দীর্ঘ, স্বরূপ রয় দীর্ঘ। কেন? কারণ সবগুলোতে আমি রূপটাকে আলাদা করেছি। তদ্রূপের ভিতরে একটা রূপ, মানে রূপ আছে, রফলার সাথে আমি দীর্ঘ উকার দিয়েছি। ওকে, এখানে একটা রূপ আছে, কিন্তু সবগুলো রূপের মধ্যেই দীর্ঘ উকার, একটা রূপ আছে যেটাতে রস্য উকার, বিদ্রূপ। আমি একটু ভেঙে দেই। ওকে, র আছে, র এর সাথে রস্য উকার আছে, তাইলে ভালো বুঝতে পারবেন এবার। ওকে, এটাকে যদি আমি ভাঙি ভালোভাবে, যদি এটা শুদ্ধ শব্দ না, অশুদ্ধ শব্দ, মানে উচ্চারণটা এইভাবে আলাদা লেখা যায় না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিদ্রূপ বানানের রস্য উকার, দীর্ঘ উকার না। ওকে, এটাই বলেছি স্যার, আর কিছু বলি নেই, কঠিন কিছু বলি নেই স্যার। এবার আমাদের একটা ঝামেলা হয়, কোথায় দূর বানানে রস্য উকার দিব আর কোথায় আমরা দীর্ঘ উকার দিব। 9 নাম্বারটা অন্য পৃষ্ঠায় লিখি, চলেন। ওকে, কোথায় দূরে রস্য, কোথায় দূরে দীর্ঘ, কোথায়? যদি দূরত্ব বোঝায় তাহলে সবসময় এটা দিতে হবে। ওকে, দূরত্ব বোঝাইলে, যেমন ধরেন আমি বললাম দূরদর্শন। দূরদর্শন মানে কি, কে জানে? দূরদর্শন মানে হলো টেলিভিশন। টেলিভিশনকে একসময় দূরদর্শন বলা হইতো। ওকে, দূরদর্শন, তাহলে দূর থেকে দেখা যায় এমন। ওকে, তার সাথে হতে পারে দূরবর্তী। এমনকি এই নিয়মের একটা কিন্তু এই দূরত্ব শব্দটাও, মানে যদি কখনো কোনো শব্দের শুরুতে যে দূরটা আছে, এটা যদি দূর বা ডিস্ট্যান্ট কোনো কিছু বোঝায়, তাহলে পরে সেটা দীর্ঘকার দিয়ে আমরা ব্যবহার করব। আর যদি দূরত্ব না বোঝায়, দূরত্ব না বোঝালে আমরা সবসময় হ্রস্বকার দিয়ে লিখবো। যেমন ধরেন আমি লিখলাম দুর্বল, আমি বললাম দুর্গম, আমি বললাম দুর্নীতি। ওকে, এগুলোতে যে দূর শব্দটা আছে সেগুলো কিন্তু দূরত্ব বোঝায় নাই, দূরত্ব বোঝায় নাই। যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘ, আর দূরত্ব না বোঝালে হ্রস্ব। কি প্রশ্ন আসছে দেখেন। দেখান স্যার, 8টা আরেকবার বলেন, 8 নাম্বারটা আরেকবার বলবো। বলেন 8 নাম্বারে যাই আরেকবার। 8 নাম্বারটা বলেছে যে ভুক্ত, এই ভুক্ত শব্দটা যদি কোথাও থাকে তাহলে সেই ভুক্তটা সবসময় হ্রস্বকার দিয়ে হবে, মানে এইভাবে কখনো ভুক্ত হয় না। ভুক্ত বানান এটা ভুল, ভুক্ত কখনো দীর্ঘকার দেওয়া হয় না, এটাই নিয়ম। ভুক্ত বানান সবসময় হ্রস্বকার দিয়ে হয়। ওকে, এটাই বলেছি স্যার, আর কিছু বলি নেই। চলেন তাহলে আমরা দূর, দূরত্ব এগুলা বুঝলাম, তবে এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? আমি একটু কালার চেঞ্জ করে দিই। ব্যতিক্রম, ব্যতিক্রমটা হইলো
আমরা ধরলাম লিখেছি দূরবীন। ওকে, দূরবীন বানানে আমরা দূরবীন জিনিসটা কি আমরা জানি, যে চোখে লাগিয়ে অনেক দূরের জিনিস দেখা যায়। ফার্সিতেও দূর শব্দের অর্থ দূর, কিন্তু এখানে কেন আমরা দীর্ঘ উকার ব্যবহার করলাম না? কারণ হলো দূরবীন একটা ফার্সি শব্দ। আর আপনাদের জানার জন্য বলি, কখনো পাঁচটা জিনিস তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও বসতে পারে না। একটা তো মূর্ধন্য ন, আর একটা মূর্ধন্য স, আজকে আপনারা জানছেন। আর দুইটা জিনিস হলো দীর্ঘ উ আর দীর্ঘ ই। বাকি থাকে একটা, সেটা হলো খণ্ডত। এই পাঁচটা জিনিস তৎসম শব্দ ছাড়া আর কোনো জায়গায় কখনো বসে না। ঠিক আছে? তো দূরবীন আমাদের একটা ফার্সি ভাষার শব্দ, এবং বিদেশি ভাষার শব্দে আমরা কখনো দীর্ঘ উকার দীর্ঘ ইকার বসাই না, এই কারণে এখানে দীর্ঘ উকার দিই নেই। আর আরেকটা ব্যতিক্রম হইলো দূর্বাঘাস। দূর্বাঘাসে প্রথমে যে দূরটা আছে সেটা দূরত্ব না বুঝাইলেও এখানে স্বভাবতই দীর্ঘ উকার হয়। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দেই, সেটা হইলো দুর্গা। দেখেন, দুর্গাতে শুরুতে যে দূরটা আছে এটা দিয়ে কোনো দূরত্ব বুঝায় নাই। যেহেতু দূরত্ব বুঝায় নাই, এখানে হ্রস্ব উকার হবে। অনেক জায়গাতেই আপনারা দেখবেন যে দুর্গা বানান দীর্ঘ উকার দিয়ে লেখা, কিন্তু সেটা একদম ভুল। একটা প্রশ্ন আসছে, দেখেন তো কি প্রশ্ন। ফার্সি শব্দ চেনার কোনো উপায় আছে না? স্যার, দিনে দিনে প্র্যাকটিস করে আপনাকে পড়ে পড়ে তারপর শিখতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। কারণ সামনে আমরা একটা লেকচার নিব শব্দের উৎস নিয়ে, তখন বেশ কিছু ছন্দ আপনাদেরকে শিখাই দিব। ছন্দগুলো দেখলে পরে বুঝলে পরে আপনি কিছু জিনিস মনে থাকবে, কিন্তু সবকিছু মনে থাকার একটাই ওয়ে হলো প্র্যাকটিস। আপনি যখন এই যে একটা জিনিস করানোর সাথে সাথে আপনাকে শিখাই দিলাম যে দূরবীন শব্দটা ফার্সি, ওকে, এইভাবে মনে রাখতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। আরো একটা জিনিস দিয়ে মনে রাখি আমরা, যে কিছু শব্দ আছে সেই শব্দগুলো পড়াশোনা রিলেটেড, যেমন বই খাতা কলম। হ্যাঁ, পড়াশোনা রিলেটেড কিছু জিনিস আছে। তারপর ধরেন আমরা আরো বলতে পারি যে আম, ইবাদতের সাথে রিলেটেড যে শব্দগুলো আছে, যেগুলো আরবি ভাষায় নাই, সেগুলো আমরা ফার্সি ভাষা শব্দ হিসেবে ধরি। যেমন রোজা, যেমন নামাজ। ওকে, এই শব্দগুলো কিন্তু আরবি ভাষায় নাই। আরবিতে সালাত আছে, সাওম আছে, রাইট? আচ্ছা, সমস্যা নেই, টেনশন করেন না, সামনে আমরা আরেকটা ক্লাস করব, সেই ক্লাসে আমরা দেখতে পারবো। বলেন। পাঁচটা পাঁচটা আবার বলে দিচ্ছি: মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘ ই, ওকে, দীর্ঘ ই, দীর্ঘ উ, আরেকটা হলো খণ্ডত। ওকে, এই হলো পাঁচটা। আপনাদের আপনাদের প্রয়োজনে আবার একটু লিখে দিই আমি: মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, আর খণ্ডত। এই পাঁচটা সংস্কৃত ভাষা ছাড়া আর কোথাও বসে না। হয়তো বসে, কিন্তু ভুল করে, ভুল করে বসে, শুদ্ধভাবে কখনো বসে না, বসতে পারে না। ওকে, চলেন এবার আমরা 10 নম্বর নিয়মে যাই। আমাদের 10 নম্বর নিয়ম হলো নয় রস্যু অথবা নয় দীর্ঘ, এই দুইটা নিয়ে একটা কনফিউশন। মনে রাখবেন, এই নয় দীর্ঘ এইটা তিনটি শব্দে বসে, শুধুমাত্র তিনটি শব্দ। খুবই ইম্পর্টেন্ট নূপুর, খুবই ইম্পর্টেন্ট, খাতার মাঝখানে বড় করে দাগ দিয়ে রাখেন নূপুর। যদি কখনো নূতন বোঝায়, ওকে, ওই নূতনের ডাক এসেছে, যদি কখনো এটা বলা হয়, তার সাথে আরেকটা জিনিস হতে পারে ন্যূন। আমরা বলি না যে ন্যূনতম, ন্যূনতম দুইজন বা ন্যূনতম দুইটি, সেই ন্যূন শব্দে এখানে দীর্ঘ উকার বসে। নয়ের সাথে দীর্ঘ, এখানে নয়ের সাথে দীর্ঘ, নূপুর শব্দে নয়ের সাথে দীর্ঘ। আর সকল জায়গায় নয় হ্রস্ব উকার বসে। যেমন আমি নুরি লিখতে পারি, আমি লিখতে পারি, ধরেন আমি লিখলাম নুরানি। ওকে, আমি লিখতে পারি নুন। এমন অনেক শব্দ আছে, সেগুলো আমরা নয় হ্রস্ব উকার দিয়ে লিখেছি, কিন্তু নয় দীর্ঘ উকার দিয়ে লিখেছি মাত্র তিনটি: নূপুর, নূতন, আর নুন্য। এবার চলেন আমরা, আচ্ছা কয় নাম্বার নিয়মে ছিলাম আমি? আমি তো ভুল করলাম, 10-এ ছিলাম না? ভুল করেছি, সরি। আচ্ছা, এবার আমাদের 11 নম্বর নিয়ম। চলেন, 11 নম্বর নিয়মে আমরা দেখব যে সকল ভূতে, সকল ভূতে
দীর্ঘ উ। মানে কি? মানে আমরা যেখানে যত ভূত বানান দেখব, যেমন আমি লিখলাম ভূতপূর্ব, যেমন আমি লিখলাম দ্রবীভূত, যেমন আমি লিখলাম পরাভূত, যেমন আমি লিখলাম উদ্ভূত, যেমন আমি লিখলাম অভিভূত। এই সব ভূতে দীর্ঘকার হবে একটা ভূত ছাড়া। একটা ভূত আছে ব্যতিক্রম। ওকে, একটা, বেশি নাই, মাত্র একটা। অদ্ভুত। এই অদ্ভুত বানানের হ্রস্ব উকার আর সকল ভূতে দীর্ঘ উকার। বুঝাতে পারছি? এই হলো কি আমাদের নিয়ম। ক্লিয়ার? এইবার আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিসে যেতে হবে। সেই ইম্পর্টেন্ট জিনিস হইল কোথায় এই বান্দা বসে আর কোথায় এই বান্দা বসে। ওকে, কেমনে বুঝবো? আসলে এই জিনিসটা কি, আগে একটু জিনিসটা দেখি। আমি যখন এটা বলছি, দেখেন তো এখানে হ আর ন আছে, কোন ন বুঝতে পারি নাই, কিন্তু একটু তাকিয়ে দেখেন এখানে যে নটা লিখেছি সে নয়ের উপরে মাত্রা আছে না? তাহলে যেই নয়ের উপর মাত্রা থাকে সেটা কোন ন হয়? দন্ত ন, তাই তো? আবার দেখেন, যখন আমি লিখলাম এইটা, এইটার উপরে কি আমি এভাবে মাত্রা দিয়েছি? দেইনি তো। এটার উপর আমি এমন কোনো মাত্রা দিই না, আমি লিখেছি এইভাবে, কোনো মাত্রা দেই নাই। তাহলে যদি মাত্রা না দেই, মাত্রা নাই বা অর্ধমাত্রা কোন নতে? মূর্ধন্য ন। তাহলে যদি এটা কোথাও থাকে আমাদের বুঝতে হবে এটা মূর্ধন্য ন, আর যদি এমন কোথাও থাকে তাহলে বুঝতে হবে দন্ত ন। আমি একটু মার্ক করে দিই কোথায় কি আছে। আগে এই দুইটা মার্ক করি। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল অপরাহ্ন, অপরাহ্ন। এই অপরাহ্ন বানানে হলো মূর্ধন্য ন। আরেকটা আছে আমাদের পূর্বাহ্ন। ওকে, পূর্বাহ্ন। এটা ছাড়া বাকি যা কিছু আছে সবগুলোতে আমরা বসাইতে পারবো দন্ত ন। যেমন আমি লিখলাম চিহ্ন, যেমন আমি লিখলাম মধ্যাহ্ন, যেমন আমি লিখলাম সায়াহ্ন। ওকে, তাহলে আমাদের এই দুইটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, অপরাহ্ন আর পূর্বাহ্ন। এই দুইটার মধ্যে হবে মূর্ধন্য ন, আর বাকি যা কিছু আছে সেগুলোতে হবে এই দন্ত ন, হযুক্ত দন্ত ন। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, চলেন এবার আমাদের, বলেন বলেন বলেন, কোনটা? 11 নম্বরটা আরেকবার চলেন দেখি। 11 নম্বরে কি বলেছিলাম? আচ্ছা, সকল ভূত, মানে যখন আপনি কোনো একটা শব্দে ভূত বানানটা দেখবেন, ভূত, ভূত বা ভূত, দেখেন ভূত বানান আমি সব জায়গাতে দীর্ঘ উকার দিয়েছি, একটাতে শুধুমাত্র হ্রস্ব উকার দিয়েছি। এটাই নিয়ম স্যার। মানে অদ্ভুত ছাড়া জগতের সকল ভূতে দীর্ঘ উকার হবে। আমরা ভুল করে লিখে ফেলি, আমরা ভুল করে ভূতপূর্ব বানান এভাবে লিখে ফেলি, কিন্তু এটা শুদ্ধ না, অশুদ্ধ। কারণ ভূত বানানে দীর্ঘ উকার হবে, এটাই নিয়ম। চলেন তারপর আমরা লাস্ট কত নম্বর নিয়মে ছিলাম? 12 নম্বর নিয়মে। এখন আমরা করব 13 নম্বর নিয়ম। চলেন, 10, 11, হ্যাঁ 13, চলেন। 13 নম্বর নিয়মে খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই। স্থ আর স্ত, কোথায় কোন জিনিস বসাবো আমরা? ওকে, স্থ কোথায় আর স্ত কোথায়? যদি কখন আপনি দেখেন যে স্থ বাদ দিলে পূর্ণ শব্দ হয়, মানে কি, একটা উদাহরণ দিই তারপর আপনি বুঝবেন খুব ভালোভাবে। ধরেন আমি লিখলাম মুখস্থ। ওকে, এইবার এই মুখস্থ জায়গাটুকুকে আলাদা করে দিয়েছি, হাত দিয়ে দেখলাম এখানে বাকি থাকে কি মুখ। মুখের কি স্যার একটা পূর্ণ অর্থ থাকে না? যদি পূর্ণ অর্থ থাকে তাহলে এখানে আমি মুখস্থ বসাইতে হবে।
আমি কখনো মুখস্থ বসাইতে পারবো না। ওকে, মনে রাখার নিয়মটা কি? এই স্থ বাদ দিয়ে যদি পূর্ণ শব্দ হয় তাহলে স্থ হবে, যদি পূর্ণ শব্দ না হয় তাহলে হবে দন্ত সয়থ। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই আপনাকে। আমি ধরেন লিখলাম নেশাগ্রস্ত, তাকান, আমি লিখেছি নেশাগ্র। এই নেশাগ্র কি কোনো কোনো অর্থ ধারণ করে? করে না। 12 নম্বর আরেকবার জানতে চাচ্ছেন? তখন তো প্রশ্ন করছেন না। 12 নম্বরে দেখেন, হযুক্ত ন দুইটা জিনিস থাকতে পারে, দেখেন দুইটা রূপ আছে। একটা হয় ডান পাশে এভাবে ন থাকতে পারে, আর একটা হয় নিচে ন থাকতে পারে। যখন ডান পাশে ন থাকে তখন সেটা হয় দন্ত ন, আর যখন নিচে ন থাকে সেটা হয় মূর্ধন্য ন। আমি ভেঙে দিয়েছি, ওকে, একটু বড় করে দেখি তাহলে ভালোভাবে বুঝবেন। আমি যখন এখানে ন লিখছি, এই নতে কিন্তু আমি মাত্রা দিচ্ছি না। যেহেতু মাত্রা দিচ্ছি না, সেহেতু এটা হবে মূর্ধন্য ন। ওকে, আর এখানে দেখেন, এটা একটু বড় করে লিখি, এখানে লিখেছি ন, তাহলে নয়ের উপরেই তো মাত্রা আছে, তাহলে এটা হবে দন্ত ন। ওকে, এই দুইটা জিনিস, দুইটা হয় ন, আলাদা 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 ভাবে বসতে পারে বা আলাদা আলাদা নানা জায়গায় ব্যবহৃত হইতে পারে। মূর্ধন্য ন বসে শুধুমাত্র দুইটা শব্দের ক্ষেত্রে, একটা হলো অপরাহ্ন আর একটা পূর্বাহ্ন। আর দন্ত ন বসে এই দুইটা ছাড়া বাকি মানে যে কয়টা শব্দ আছে সবগুলোতে, চিহ্ন আছে, মধ্যাহ্ন আছে, সায়াহ্ন আছে। এটাই বলেছি, আর কিছু না স্যার। ওকে, আর কোনো কিছু নাই এখানে, একদম ইজি জিনিস। আপনারা বইটা খুললে আরো কিছু শব্দ খুঁজে পাবেন। চলেন এখানে চলে আসি। আবার বলছিলাম কি, দন্ত সযুক্ত থ যদি থাকে তাহলে বাদ দিলে পূর্ণ শব্দ হবে। ওকে, আর দন্ত সযুক্ত ত পূর্ণ শব্দ হবে না। যেমন নেশাগ্রস্ত। ওকে, আমি যদি এই এতটুকু অংশ বাদ দিই, বাকি যেটুকু থাকে নেশাগ্র, এটা কোনো পূর্ণ শব্দ না, যে কারণে এখানে আমি দন্ত সয়থ বসাইতে পারবো না, আমাকে দন্ত সয়ত বসাইতে হবে। ঠিক একই রকম কিছু শব্দ আছে, আমি দেখাই তাহলে বুঝবেন। সুস্থ আমি লিখতে পারি দুস্থ। এবার আপনি বলতে পারেন, স্যার আপনি এখানে দন্ত সয়থ লিখছেন, আপনি এখানেও দন্ত সয়থ লিখছেন, কিন্তু শুরুতে আছে শুধু সু, শুরুতে আছে শুধু দু, এদের তো কোনো অর্থ নাই। কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে যে এই দুইটা এখানে উপসর্গ আকারে বসছে, আর উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও অর্থবাচকতা বা অর্থদ্যোতকতা আছে। ওকে, এই দুইটা জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। কেমন? যে এই সুটার নিজস্ব কোনো অর্থ না থাকতে পরেও এই সুটা কিন্তু একটা অর্থের মতো ভাব ধারণ করতে পারে, ঠিক একইভাবে এইটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই এতটুকু নিয়ম আমরা পড়লাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি একটু কোশ্চেন এবার নিজে যাচ্ছি, দেখি কার কি কোশ্চেন। দেখি তো, দেখি তো। ভাইয়া 12 নম্বর আরেকবার বলেন। 12 নম্বর তো বলেছি, এবার আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন তো। আমরা এখন বেশ কয়েকটা নিয়ম পড়লাম। এই বেশ কয়েকটা নিয়ম পড়ার পর বাকি আরো কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা লুমিনাস বাংলা বই দেখতে পারবেন। এগুলোর মধ্যে থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে, এগুলোই সবচেয়ে বেশি প্রমিনেন্ট। ওকে, এগুলোর মধ্যে থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু আমাকে জানান। আমি ওয়েট করছি, যদি এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে। সুস্থ আর দুস্থ বুঝি নাই, চলেন আরেকবার যাই আমরা। ওকে, দু কি উপসর্গ কিনা? হ্যাঁ, এখানে দু উপসর্গ আকারে বসছে, একটা অর্থ ধারণ করতেছে স্যার এখানে। ঠিক আছে, কেমন একটা অর্থ দেখেন, আমি যখন বলছি দুস্থ, আপনি বুঝতেই পারছেন এখানে একটা নেগেটিভ অর্থ, নেতিবাচক অর্থ ধারণ করছে দুস্থ। আর সুটা একটা ইতিবাচক বা পজিটিভ অর্থ ধারণ করছে। তো এটার নিজস্ব অর্থ না থাকলে পরেও, হ্যাঁ, এটা নিজস্ব অর্থ না থাকলে পরেও এটা অর্থের মতো ভাব ধারণ করে। বুঝতে পারছি? কোনো কোশ্চেন স্যার? আর একটু ইলাবোরেট করে দিই, যেহেতু এদের নিজস্ব একটা অর্থের মতো ভাব আছে, অর্থবাচকতা আছে, সেই কারণে এখানে দন্ত সয়থ বসেছে, এটাই আমাদের নিয়ম। যদি কখনো দন্ত সয়থ আমাদের বসাইতে হয়, দেখতে হবে তার আগের অংশের
নিজস্ব কোনো অর্থ আছে কিনা, কোনো পুরনো শব্দ কিনা, যেমন একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু দেখাই দিই আপনাদেরকে, ওকে? তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। দেখেন, বিশ্বস্ত, আমি যখন বিশ্বস্ত লিখলাম এইখানে দন্ত সয় তো লিখেছি, কিন্তু কেন? এখানে তো বিশ্ব শব্দের একটা আলাদা অর্থ আছে, আমি তো দন্ত সয়থ লেখার কথা এখানে, কিন্তু দেখেন তো বিশ্বস্ত শব্দের সাথে বিশ্ব শব্দের কি কোনো মিল আছে, অর্থের মিল রয়েছে? কোনো মিল নাই, দুইটা আলাদা অর্থের জিনিস না। বিশ্বস্ত শব্দের সাথে মিল আছে বিশ্বাস শব্দের, যেহেতু এদের মিল নাই সেহেতু আমি এখানে দন্ত সয়থ লিখতে বাধ্য হয়েছি, না হলে পরে আমরা দন্ত সয়থ লিখতে পারতাম। ক্লিয়ার? বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা স্টিল? দন্ত সয়থ নিয়ে কারো কোনো স্টিল কোনো কোশ্চেন আছে কিনা? আপনাকে একটু জানাই দিই স্যার, যে বলেছেন দু উপসর্গ কিনা, মূল উপসর্গটা ছিল দূর, দূর থেকে দু এসেছে, ওকে? অনু অব নির্দূরবি, একটা সংস্কৃত উপসর্গ আছে, তৎসম উপসর্গ দূর, দূর থেকে দু উপসর্গটা আসছে। এবার কি দেখা যাচ্ছে? পড়েন দেখি আমাকে। এবার দেখা যাচ্ছে কিনা দেখেন। এবার দেখা যাচ্ছে, ওকে ডান, চলেন। আচ্ছা, যেটা বলছিলাম, যে আমাকে একজন কোশ্চেন করেছেন, নাসিফ, খুব সম্ভবত, একেবারে প্রথম পেজটা দেখানো যাবে কিনা। স্যার আমি প্রথম পেজটা রাখিনি, মুছে দিয়েছি স্যার আনফরচুনেটলি। আমাকে একটু জানান আপনি কোন জিনিসটা মিস করেছেন বা কোনটা নিয়ে আপনার কোশ্চেন আছে। আমরা শুরুতে নত্যবিধান সত্যবিধান পড়েছি, একদম প্রথম পেজ আমার যদ্দূর মনে পড়ে আমরা তিনটা নিয়ম পড়েছিলাম, ওকে? রি র স এর পরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয়, তারপরে পড়েছিলাম আমরা প্রবর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত হয় তাহলে সবসময় মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয় তৎসম শব্দের ক্ষেত্রে, ওকে? এবং 3 নম্বর নিয়ম পড়েছিলাম আমরা, রি র স এর পরে যদি কবর্গ, পবর্গ, হ অন্তস্থ জ অন্তস্থ অ অনুস্বার এরা থাকে তাহলে তার পরের বর্ণে মূর্ধন্য ন হয় সবসময়, বা মূর্ধন্য স হয়, এটা আমরা নিয়ম পড়েছিলাম, ওকে? এবার আপনি কি মিস করেছেন আমাকে একটু জানান, কে কোন জিনিসটা মিস করেছেন? নাসিফ কি এখনো আছেন আমার সাথে? নাসিফ এক কাজ করেন, আপনার মাইকটা অন করেন, মাইকটা অন করে কথা বলেন আমার সাথে, কি প্রবলেম হয়েছে বলেন। নত্ব ও সত্য বিধান নিষেধ যেখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নত্ব নিষেধ এবং সত্য নিষেধ, আমি একটু রিপিট করছি আপনাদের জন্য। নত্ব নিষেধ এবং সত্য নিষেধ আমরা প্রথমে পড়েছিলাম তদ্ভব শব্দে, মানে যেটা সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেই তদ্ভব শব্দে কখনো মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয় না। আরেকটা পড়েছিলাম দেশি শব্দে, দেশি শব্দ যে কয়টা আছে, একটা উদাহরণ দিয়েছিলাম আমি গুন্ডা, দেশি শব্দ, গুন্ডাতে আমরা মূর্ধন্য ন ব্যবহার করি নাই, ওকে? এবং তারপরে আছে আমাদের বিদেশি শব্দ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বিদেশি শব্দে কখনো আমরা মূর্ধন্য ন বা মূর্ধন্য স ব্যবহার করি না, এটা আমাদের নিয়মে ছিল, ওকে? আপনাকে মনে রাখতে হবে বিদেশি শব্দ, যেমন উদাহরণ দেই, যেমন আমি বললাম ঠান্ডা, হিন্দি ভাষার শব্দ, মূর্ধন্য ন ব্যবহার করতে পারলাম না। আমি বলতে পারি মাস্টার, ইংরেজি ভাষার শব্দ, ব্যবহার করতে পারবো না। আমি বললাম জিনিস, আরবি ভাষার শব্দ,
জিনিস বানানে কখনো মূর্ধন্য স আমরা ব্যবহার করতে পারি না। ঠিক একই রকম আরো কিছু আছে, একটু মনে করি, যেমন ত বর্গে, ত বর্গে এবং চ বর্গে কখনো যদি ত বর্গ বা চ বর্গ যদি কখনো আগে বসে, এদের পরে কখনোই মূর্ধন্য ণ হয় না। যেমন আপনারা মনে রাখবেন কি হবে, আপনারা মনে রাখবেন বর্তনী দিয়ে আর বর্জন দিয়ে। এমন অনেক আছে, অর্জন আছে, বর্জন আছে, বর্তনী আছে, কর্তন আছে, ঠিক আছে। তারপর ধরেন তার সাথে বলতে পারি বাংলা ক্রিয়ায় কখনো মূর্ধন্য ণ বা মূর্ধন্য ষ বসে না। যেমন করেন, র থাকলে পরে এখানে মূর্ধন্য ণ বসাইতে পারবো না। আবার ধরেন দেখিস, মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবো না কখনো বাংলা ক্রিয়ায়। তারপরে আরো বলেছিলাম কিছু কিছু সন্ধি বা সমাস সাধিত শব্দ আছে, যেমন দুর্নীতি আছে, ওকে, বিসর্গ সন্ধির উদাহরণ দুর্নীতি। যেমন আছে ত্রিনয়ন, যেমন আছে অগ্রনায়ক, ওকে, এগুলো সন্ধি বা সমাস সাধিত, যে কারণে এগুলোর মধ্যে কখনো মূর্ধন্য ণ বা মূর্ধন্য ষ আমরা বসাতে পারি না, ঠিক আছে। এবং সবার শেষে বলেছিলাম সাত প্রত্যয়। সংস্কৃত ভাষায় তৎসময় একটা প্রত্যয় আছে সাত, এটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। যদিও সংস্কৃত ভাষার শব্দ, স্টিল সেখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করতে পারি না, দন্ত স্বই আমাদেরকে ব্যবহার করতে হয়, এটাই আমাদের নিয়ম। ওকে, আর কি কোশ্চেন বলেন দেখি, আর কার কোশ্চেন আসা আচ্ছা আমাকে বলেন, কোনো টপিকে কোনো কিছু নিয়ে। আপনাদের কোশ্চেন থাকলে চাইলে মাইক অন করে বলতে পারবেন, ওকে। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি ক্লাস এন্ড করে দিব। আমার ক্লাসের আজকের আলোচনা এখানেই শেষ। বানানের বাকি কিছু আরো গভীরতর আলোচনা আছে আমাদের লুমিনাস যে বাংলা বইটা আছে, লুমিনাস বাংলা বইয়ে আপনি বানানের বাকি অংশগুলো দেখে নেবেন, ওকে। আর কোনো কোশ্চেন, এনিওয়ান? আমি তাহলে ক্লাস এন্ড করছি। এখনো আমি আরেক মিনিট ওয়েট করব। আচ্ছা, স্তপূর্ণ শব্দ হবে না, এটা আরেকবার বোঝান স্যার। ওকে, চলেন চলেন আরেকবার বোঝাচ্ছি। দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমার তো স্ক্রিন এখনো শেয়ার করা আছে বোধহয়, নাকি নাই? একটু স্ক্রিন শেয়ার করে নিই তাহলে। ওকে, এইবার আমাদের স্ক্রিন শেয়ার হচ্ছে, চলেন। তাই না? আচ্ছা, ধরেন আমি আপনাকে দুইটা শব্দ দিলাম, আমি একটা নতুন ইসে যাই, আমি আপনাকে দুইটা শব্দ দিলাম। আমি বলেছি মুখস্থ, আমি বলেছি মুখস্থ। কিভাবে বুঝবো? আমি আপনাকে বলেছি নিয়মটা কি। এই বান্দা হবে তখনই যখন পূর্ণ শব্দ হবে, ওকে। আর এই বান্দা হবে তখন যখন পূর্ণ শব্দ হবে না, পূর্ণ শব্দ হবে না, ওকে। আবার অ্যানোট করছেন, কে অ্যানোট করছেন স্যার? ভেরি ব্যাড প্র্যাকটিস, কেন অ্যানোট করছেন আবার? আচ্ছা চলেন, তো চলেন, যেটা বলছিলাম আমি, যে আমাদের নিয়মটা ছিল কি, নিয়মটা ছিল, হয়তো বেশি উপরে লিখে ফেলছি। আচ্ছা, নিয়মটা ছিল এই জায়গায় লিখে দিয়েছিলাম যে দন্ত শয় থ যদি থাকে তাহলে তার আগের যে শব্দটুকু থাকবে সেটা একটা পূর্ণ অর্থ থাকবে। দেখেন আপনি তাকান, আমি মুখস্থ হাত দিয়ে ঢেকেছি এই অংশটুকুকে, যদি দন্ত শয় থ এই অংশটুকু আমরা ঢাকি, মাঝখানে কি মানে সামনে কি থাকে? সামনে থাকে মুখ, একটা পূর্ণ শব্দ, সেটা একটা পূর্ণ অর্থ আছে তার। যদি অর্থ থাকে তাহলে আমরা দন্ত শয় থ লাগাবো, যদি অর্থ না থাকে তাহলে আমরা দন্ত শয়ত লাগাবো। দেখেন এখানে, তাহলে এই বানানটা কি শুদ্ধ? এটা শুদ্ধ না, এটা অশুদ্ধ, ওকে। আমি বললাম নেশাগ্রস্ত, ওকে, অথবা আমি বললাম আস্ত। দেখেন আমি যখন আস্ত বলছি, দন্ত শয়ত এর আগে আছে শুধুমাত্র আয়ের কোনো অর্থ আছে? কোনো অর্থের মতো ভাব বা অর্থবাচকতা বা অর্থের দ্যোতনা প্রকাশ করছে? করছে না।
যেহেতু করছে না, সেহেতু এটাকে আমরা দন্ত শয়ত দিব। দন্ত শয়ত দিব না, এটাই আমাদের নিয়ম, আর কিছু নিয়ম না। যে যদি কখনো অর্থ থাকে তাহলে আমাদের দিতে হবে দন্ত শয়থ, আর যদি অর্থ না থাকে তাহলে হবে দন্ত শয়ত। ওকে, চলেন আমি আবার ব্যাক করছি। এবার আমাকে বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, লাস্ট 1 মিনিট, এখন আমি ক্লাস এন্ড করব। ওকে, আমাদের ক্লাস টাইম শেষ প্রায়। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? কোশ্চেন যদি নাও থাকে প্লিজ একটু কমেন্ট করে দেন নাই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, ওকে। আপনারা ভালো থাকেন। ভাইয়া, আত উপসর্গ, হ্যাঁ উপসর্গ, কিন্তু অর্থবাচকতা তো এখানে প্রকাশ পাচ্ছে না। আপনাকে এটা বুঝতে হবে। আমি যখন সুস্থ বলছি তখন সু একটা ভালো অর্থ প্রকাশ করছে, আমি যখন দুস্থ বলছি দু একটা নেতিবাচক অর্থের মতো ভাব প্রকাশ করছে। আপনি দু ওই অর্থে প্রকাশ করেন। আপনি ধরেন বললেন যে দুর্বল, আপনি বললেন দুর্নীতি, আপনি বললেন দুস্থ, এখানে দূর যেটা আছে মূল উপসর্গটা সেটা একটা নেতিবাচক অর্থের মতো ভাব আনছে এখানে। কিন্তু আস্ত যখন বলছি, আর কি কোনো অর্থের মতো ভাব আনছে? আনছে না তো। উপসর্গ হলেই যেমন হবে ব্যাপারটা এমন না, একটা অর্থের মতো ভাব থাকতে হবে, একটা ভাইব থাকতে হবে। ওকে, আচ্ছা। রাশেদ, আই গেস আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আজকের ক্লাস এখানেই এন্ড করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে ইনশাল্লাহ, যদি কখনো দেখা হয়। ওকে, আজকে ক্লাস আমি এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।